আছে, আপনারা কাইন্ডলি এটাকে আপনার ডাউনলোড করে নিন। এখন খেয়াল করেন, এই বইটা যদি টেবিল অফ কন্টেন্ট দেখি, কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি, এইখানে যা যা লেখা আছে সে অলমোস্ট 80% আবার হচ্ছে আমার পিপিটিতে কভার করা আছে। তো এই কারণে এই বইয়ের হচ্ছে আমি 72 পেজ রিড আউট করতে চাইনি, পিপিটি দিয়ে শেষ করতে চেয়েছি, কারণ এটা পড়াটা একটু কাম্বারসাম। কারণ কিরকম বলি, এত বেশি থিওরি দেয়া, এত বেশি মানে থিওরিটিক্যাল আসপেক্ট দেয়া, পয়েন্ট বের করে করে বোঝানো কঠিন। যেমন একটা জিনিস শুধু বলি, এখানে বলছে যে, একটা উদাহরণ দিই বুঝতে পারবেন। এখানে বলছে যে কস্ট রিডাকশন করার একটা, দুটো, কয়টা বলছে, সিক্স, সম্ভবত সিক্স আছে, ছয়টা আপনার অ্যাপ্রোচ বলছে। একটা হচ্ছে কম্বিনেশন অফ অ্যাপ্রোচ, একটা হচ্ছে দ্য অ্যাডাপশন অ্যাপ্রোচ, এলিমিনেশন অ্যাপ্রোচ, সাবস্টিটিউশন অ্যাপ্রোচ, রিপারচেজিং অ্যাপ্রোচ, আর হচ্ছে অপটিমাইজেশন অপশন। এবার খেয়াল করেন অ্যাপ্রোচ, দ্য কস্ট অপটিমাইজেশন অ্যাপ্রোচ। এবার দেখেন আমার প্রেজেন্টেশনেও কিন্তু এইরকম ভাবেই আপনার স্ট্যান্ডার্ড কিছু স্ট্র্যাটেজি দেওয়া আছে আর কিছু টেকনিক দেওয়া আছে। আবার এখানে দেখবেন, একটু যদি পরে আসেন আপনারা দেখবেন এখানে অনেকগুলো, এই যে এখানে 25টা ট্রিক্স দেওয়া আছে যে কোন কোন জায়গায় কস্ট কাটল করতে পারবেন। সিমিলারলি আমার ওই প্রেজেন্টেশনে এর থেকে প্রিসাইজ করে 10টা দেওয়া আছে। এখানে যেমন ধরেন অনেক কিছুই আছে, রিডান্ডেন্সি একটু মনে হবে কমন, একটু পড়ি তাহলে আমি মিলাই দিচ্ছি আপনাদেরকে। দেখেন, 25 ডিটেইল কস্ট রিডাকশন টেকনিক ফর দ্য গ্রোয়িং বিজনেস। আপনি এবার আসেন, প্রেজেন্টেশনটা যেহেতু আপনাদের কাছে আছে, প্রেজেন্টেশনটা একটু ওপেন করি সো দ্যাট ইউ হ্যাভ এ ডিটেইল। এখানেও দেখবেন আপনার টেকনিক, যখন দেখবেন এখানে এসে আপনার পেয়ে যাবেন 10টা। এই যে খেয়াল করেন, ওইখানে যেটা আপনি দেখছেন হচ্ছে 25টা, সেটা আবার এখানে আপনার আরো একটু স্পেসিফিক করে আপনার এখানে করা আছে 10টা। এখানে হচ্ছে কস্ট রিডাকশন টেকনিক। তো এইভাবে আপনি যদি মিলান, দুইটার ভিতরে হুবহু মিল পাবেন। এবং অনেক জায়গায় একটু হয়তো, কারণ এইটা হচ্ছে একটা কোর্সের কন্টেন্ট, যে কোর্সটা আমি অনলাইনে করেছিলাম বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ একটা ইউনিভার্সিটি থেকে। এই কোর্সটা যেটা পিপিটি ম্যাটেরিয়াল আপনারা দেখছেন, আর বইটা একজন অথর, উনি হচ্ছে, ওনার থেকে অনলাইনে আমরা বইটা কিনেছিলাম। ওনার নাম ডেনিয়েল, ওনার নাম ডেনিয়েল। তো ওনার বইটা আমরা অনলাইনে সম্ভবত $19 বা এরকম দিয়ে কিনেছিলাম। সেই বইটা আপনাদের হচ্ছে যে সফট কপি, মানে যেটা আমরা $19 দিয়ে যে বইটা কিনেছিলাম, এই বইটাই আপনাদেরকে সরাসরি দেওয়া হয়েছে, আবার প্রিন্ট কপিও সামনে আছে। সো দিস ইজ অ্যাবাউট দ্য বুক অ্যান্ড দ্য ইয়ে। তো আমি এখন এই শুধুমাত্র বইয়ের এই 25টা টেকনিকটা একটু পড়ি আগে। এই 25টা টেকনিক পড়ি, তারপর আমি প্রেজেন্টেশন স্লাইডে চলে যাব। আর আপনারা, আমার রিকোয়েস্ট থাকবে যে আজকে যেহেতু পরপর 2 দিন ক্লাস, এবং হচ্ছে যে আপনারা বইটা একটু দেখবেন। কোনো একজন আমাকে পার্টিসিপেন্ট বলছিলেন যে স্যার আপনি কয়েকটা টার্মিনোলজি যদি বুঝাই দিতেন। তো কোশ্চেন হচ্ছে যে আমি আসলে নট শিওর যে টার্মিনোলজি গুলো হচ্ছে যে আপনারা কোনটা বুঝবেন কোনটা বুঝবেন না। এটার ক্ষেত্রে একটা টেকনিক আপনাদেরকে বলি। আমি দেখবেন ক্লাস শুরুর আগে একটা আপনাদেরকে আহ, একটা ভিডিও কন্টেন্ট দিয়েছি। এটা হচ্ছে ক্যারেটসু। ক্যারেটসু কি, জাস্ট বোঝানোর জন্য ক্লাসের শুরুতে আমি জাস্ট আপনাদেরকে শেয়ার করছি ক্যারেটসু কি। আপনি দেখবেন আমাদের যে কস্ট রিডাকশন টেকনিক, সেই কস্ট রিডাকশন টেকনিকের প্রথম টেকনিকটা হচ্ছে, সরি, স্ট্র্যাটেজির প্রথম ইয়েটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট ট্যাকটিস। এই প্রথম ট্যাকটিসটা হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। ডিমান্ড ম্যানেজমেন্ট করতে গেলে কি কি করতে হবে, এইখানে অনেকগুলো ডিসকাশন করা আছে। তার ভিতরে দুটো আপনি দেখবেন যে দুটো টার্মিনোলজি আপনি বুঝতে পারছেন না। যেমন এখানে প্রথম যদি বলি ক্যারেট শু, এই ক্যারেট শু কি? সো তখন আপনার কাছে কোশ্চেন আসতে পারে যে ক্লাস তো হয়ে গেল, আমার কাছে পিপিটি আছে, বইটা আছে, আমি যখন ক্লাস চলেছে তখন হয়তো মনোযোগ দিয়ে করতে পারি নাই, অথবা রেকর্ডিংটা আছে, রেকর্ডিংটা দেখলেন। আবার এমনও হতে পারে যে এই 6টা ক্লাসে বই এবং ক্লাসের সমস্ত কিছু আমি হয়তো একবারে কাভারও করতে পারি নাই, এরকম হতে পারে। তখন আপনি সিম্পল টেকনিক, এই যে ক্যারেট শুটা কপি করবেন এখান থেকে, আমি যেহেতু পিপিটি আপনাদেরকে দিয়ে দিয়েছি, এইটাকে কপি করে আপনি গুগলে বসাবেন বা ইউটিউবে যাবেন। ইউটিউবে যে আপনি এটা সম্পর্কে একটা ভিডিও পেয়ে যাবেন। সো লার্নিং ইজ বেসিকলি, এখনকার সময় যিনি ফ্যাসিলেটার বা যিনি টিচার, সেটা ইউনিভার্সিটি হোক, এরকম প্রফেশনাল কোর্স হোক, উনি আপনাকে খালি আপনার সূত্রগুলো ধরিয়ে দিবে। যদিও আমি ডিটেইল পড়ে পড়ে আপনাদেরকে বাজেটের ভাগগুলো দেখিয়েছি, যে স্ট্যাটিক বাজেট কেমন, ফ্লেক্সিবল বাজেট কেমন, মাস্টার বাজেট কি এটা বলেছি, এমও কিউ পড়িয়েছি, ইও কিউ পড়িয়েছি,
আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি কস্ট অফ কোয়ালিটি কিভাবে বাড়ে, এক্সটার্নাল ফেলিয়ার, ইন্টারনাল ফেলিয়ার হলে এক্সটার্নালি কেমন হয়, গত ক্লাসে আছে, এগুলো আপনারা দেখে নেবেন। কিন্তু তারপরেও এরকম শত শত কন্টেন্ট আছে যেগুলো ইন্টার রিলেটেড। সো এই যেমন একটার কথাই বলি, যে ক্যারেট শু যে ভিডিওটা আপনাকে দিয়েছি, ওই ভিডিওটা দেখলে আপনি বুঝতে পারবেন যে এই যে আমি বলছি, দেখেন খেয়াল করেন, এখানে আমি আজকে পড়াবো, এটা সবই পড়াবো, খালি আপনাদেরকে হাউ টু আন্ডারস্ট্যান্ড এন্ড রিলেট দ্য কোর্স উইথ দ্য ম্যাটেরিয়াল অ্যান্ড দ্য বুক, এবং এই রিলেটেড আরো সার্চ করতে চাইলে আপনি কি কি করবেন। যেমন এখানে আমরা বলছিলাম, খেয়াল করেন, এখানে আমরা বলছিলাম যে ডেভেলপিং এ দা প্রোগ্রাম, এই প্রোগ্রাম কি কস্ট রিডাকশন প্রোগ্রাম। তো এই যে কস্ট রিডাকশন প্রোগ্রাম করতে গেলে আমরা বলছিলাম যে আপনাদেরকে কয়েকটা ট্যাকটিক আছে, এখানে 5টা ট্যাকটিক: ডিমান্ড ম্যানেজমেন্ট, প্রসেস ইফিসিয়েন্সি, টেকনোলজি অ্যালাইনমেন্ট, অর্গানাইজেশন এজিলিটি, এবং হচ্ছে বিজনেস ইফিসিয়েন্সি। এইটা ছিল হচ্ছে আপনার অ্যাপ্রোচ বা স্ট্র্যাটেজি। আর সঙ্গে কতগুলো ট্যাকটিস ছিল, কি ট্যাকটিস, এই দেখেন আমি বললাম যে এইগুলো হচ্ছে আপনার, আর ট্যাকটিস হচ্ছে এই যে 10টা, আমি একটু আগে যেটা বললাম, যেটা বইতে 25টা আছে, বাট এখানে যেহেতু সূত্রের সাথে মিলানো, এখানে 10টা আছে। এই 10টা হচ্ছে এইখানে, এই যে ইলিমিনেট, রেশনালাইজ, বান্ডলিং, স্ট্যাবিলাইজিং, স্ট্যান্ডার্ডাইজিং, ব্যালেন্সিং, সিম্পলিফাই, অটোমেট, আউটসোর্স, এবং হচ্ছে সেন্ট্রালাইজ। বইটা দেখলেও আপনি পাবেন। তো এইটা হচ্ছে আপনার স্ট্র্যাটেজি, 5টা স্ট্র্যাটেজি আর 10টা টেকনিক। এইটা দিয়ে কিন্তু এই কোর্সটা ডেভেলপ করা ছিল হার্ভার্ড বিজনেস স্কুলে। সেই কোর্সের পিপিটি আপনাদের সাথে শেয়ার করছি। আর বইটাও কিন্তু যে এর সাথে যে মিল নেই তা না, বইটাও কিন্তু এই 10টা জায়গায় 25টা লেখা আছে, এবং এই এই স্ট্র্যাটেজি গুলো হয়তো একটা দুটো বেশি আছে, বাট কাছাকাছি। একটু যদি বইয়ের ভাষাটা খুব ইজি, এবং আমার ভিডিওগুলো দেখেন আরেকবার, আজকে যেহেতু ক্লাসের পর কালকে ক্লাস হবে, ইউ ক্যান ইজিলি কানেক্ট। এখন যেটা বলছিলাম, যদি আপনি এবার আসেন, তাহলে প্রথম স্ট্র্যাটেজি হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট। এই ডিমান্ড ম্যানেজমেন্ট এসে আমি কি বললাম, এখানে অনেকগুলো পয়েন্ট আছে, একটা দুইটা তিনটা, ধরেন এখানে 12টা পয়েন্ট আছে। 12টা পয়েন্টের ভিতরে আপনার প্রথম যদি দেখেন, ফার্স্ট পয়েন্ট, ডিমান্ড ড্রিভেন সোর্স অ্যালোকেশন। তা আপনি দেখবেন যে ডিমান্ড ড্রিভেন সোর্স অ্যালোকেশন টু এলিমিনেট অর্গানাইজেশন স্ল্যাক। তার মানে আমি একটা সিম্পল উদাহরণ দিয়ে বুঝাই, একটা একটা জিনিসই বুঝতে পারবেন যে ডিমান্ড ম্যানেজমেন্টের ক্ষেত্রে আপনি যখন এটা করবেন, তখন আমরা যে শুরুতে বলছিলাম যে ডিমান্ড ম্যানেজমেন্ট কোনোদিনই করতে পারবেন না যদি আপনি বাজেটারি প্রসেসটা না করেন। কেমন কথা বললাম, কথাটা বললাম এরকম, আমরা এই ক্লাসের গত ক্লাসের আগের ক্লাসে বা তার আগের ক্লাসে বাজেট দেখছিলাম, ওইটার পিপিটি আপনাদের দেয়া আছে, ওইটার ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আছে, আরো ডিটেইল দেখতে চাইলে। কি বলেছিলাম, যে আমরা একটা অর্গানাইজেশনে কস্ট কন্ট্রোল করতে চাইলে কস্ট যে কমবে এটা কিভাবে বুঝবো, এটা কিভাবে কমাবো, তখন আমাদের একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। স্ট্যান্ডার্ডটাকে বলা হয় আপনার হচ্ছে আপনার অ্যানুয়াল বিজনেস প্ল্যান, এবিপি, বা 5 ইয়ার বিজনেস প্ল্যান। সো এই 5 ইয়ার বিজনেস প্ল্যানে যখন আপনি করতে চাইবেন, তখন আপনার প্রথম কাজটা হবে যে আপনি সেলস এর ফোরকাস্ট, এই সেলস এর ফোরকাস্ট থেকে ডিমান্ড ম্যানেজমেন্ট আসবে। তো এই ডিমান্ড ম্যানেজমেন্ট করে তখন দেখেন, আমি যেমন বলছিলাম যে এই অর্গানাইজেশনের ভিতরে, আমি গত ক্লাস বা তার আগের ক্লাসে বলেছিলাম যে আমরা এটাকে বলতাম হচ্ছে এমবিএ তে বা অন্য জায়গায় আমরা পড়েছি, সেটা হচ্ছে আপনার ক্রিটিক্যাল পাথ মেথড। অর্থাৎ আপনি যখন অনেকগুলো রিসোর্স আছে, আবার রিসোর্সের স্ক্যারসিটি আছে, অর্থাৎ চাইলে আপনি মানে 1000 কোটি টাকার বিজনেসের ওয়ার্কিং ক্যাপিটাল ইন্ট্রোডিউস করতে পারবেন না, আবার চাইলে সারা বাংলাদেশ সব ব্যবসা আপনি করতে পারবেন না। আপনাকে আসলে আরওআই বেস রিসোর্স অ্যালোকেশন করে আপনার কাছে অপশন আসে 10টা ব্যবসার, আপনি এটার কার কত আরওআই, কার কত হাই প্রফিট, সেইখান থেকে আরওআই করে, ধরেন আমি ধরলাম তর্কের খাতিরে 5টা প্রোডাক্টের 5টা ব্যবসার অপরচুনিটি আপনার আছে, বাট এখানে আপনার ফান্ড আছে বা রিসোর্স আছে 3টা ব্যবসা করার জন্য। তখন আপনি টপ 3টা আরওআই নিয়ে বিজনেস সিলেক্ট করবেন। যদি এমন হয় আমার পোর্টফোলিওতে প্রবাবল আমি ইলেকট্রিক্যাল ব্যবসা করি, অথবা আমি কি কি করতে পারি, আমি হচ্ছে ফ্যানের ব্যবসা করতে পারি, লাইটের ব্যবসা করতে পারি, সুইচ সকেটের ব্যবসা করতে পারি, আমি চাইলে লিফট এসকেলেটরের ব্যবসা করতে পারি, আমি এসির ব্যবসা করতে পারি, আমি টেলিভিশনের ব্যবসা করতে পারি, আমি এই ধরনের আরো ইলেকট্রিক ইকুইপমেন্ট এবং হোম অ্যাপ্লায়েন্সের ব্যবসা করতে পারি। এই যে 7টা ব্যবসার কথা বললাম, এই 7টা সবগুলো করার মতো আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, ফাইন্যান্সিং ফ্যাসিলিটিস, আপনার ইনফ্রাস্ট্রাকচার আপনার কাছে নাই। তাহলে আপনি কি করতে হবে, আরওআই দেখে প্রথম 3টা, যেটা জিপি যত হাই সেরকম 3টা বা 4টা ব্যবসা আপনার যেটুকু আপনার ফান্ডিং করতে পারবেন সেটা সিলেক্ট করবেন। এইটা যেমন ওভারঅল বিজনেস বললাম, একইভাবে যখন আপনার সেলসের টিম এসে বলবে যে আমার মার্কেটে এত এত ডিমান্ড আছে, ঠিক আছে, সো ডিমান্ড যখন অনেক থাকবে, তখন কিন্তু আপনি সবগুলো কিন্তু করতে পারবেন না। আপনাকে যেটা করতে হবে, আপনাকে
সিলেক্ট করতে হবে যে সেলসের লোক এসে বললো যে এত এত ডিমান্ড, আপনি কিন্তু সেই সমস্ত ডিমান্ড গুলোকে ফুলফিল করবেন না, এটাকে রেশনালাইজ করবেন, আরওআই দেখে দেখবেন যে কোন প্রোডাক্টের আপনার কাছে মানে আরওআই বেশি, জিপি বেশি, সেগুলোকে প্রায়োরিটি দিয়ে আগে আগে হচ্ছে করবেন। সেই কারণে বলা হচ্ছে ডিমান্ড ডিভেন রিসোর্স অ্যালোকেশন, অর্থাৎ আপনার ওয়ার্কিং ক্যাপিটাল, আপনার সেলস রিসোর্স, আপনার প্রোডাকশন ফ্যাসিলিটিস। ধরলাম একটা ফ্যাক্টরিতে আপনি হচ্ছে টেবিল ফ্যানও তৈরি করতে পারেন, আপনি হচ্ছে ওয়াশরুমে ইউজ করে যেটা, এটা হচ্ছে কি বলে যেন এটাকে, ওই বাইরের বাতাস ভিতরে যে এক্সচেঞ্জ করে দেয়, এটা কি বলে, যাই হোক এরকম একটা ফ্যান আছে। হ্যাঁ, তারপরে আপনার ওয়াল ফ্যান আছে, আপনার হচ্ছে এসি ফ্যান আছে, ডিসি ফ্যান আছে, সোলার বেস ফ্যান আছে, তারপরে ফ্যানের ভ্যারাইটি আছে আপনার হচ্ছে 56 ইঞ্চি বিভিন্ন ওয়াটের। এখন কোশ্চেন হচ্ছে আপনার ফ্যাক্টরিতে করতেই পারেন হচ্ছে ডেইলি 1000 প্রোডাক্ট, তা আপনি যদি বারবার করে হচ্ছে যে বিভিন্ন মডেল বিভিন্ন সাইজের ছোট ছোট অর্ডার ক্যাটার করতে চান, তাহলে বারবার করে মেশিন স্টার্ট এবং রিস্টার্ট এবং প্রসেস রিস্টার্ট করতে করতে আপনার হবে না। তখন আপনাকে যেটা করতে হবে, আপনার কাছে ডিমান্ড আছে 10 ধরনের ডিফারেন্ট টাইপ অফ প্রোডাক্টের ফ্যান, বাট আপনি যেটা করতে পারেন, আপনি এখানে 5টা করলে আপনার ওভারঅল ফ্যাক্টরির অপটিমাইজ হয়, আপনি 5টা করবেন, আর 5টা পারলে আপনি ইম্পোর্ট করে আনেন, অথবা লোকাল সাপ্লায়ার কাছে। এই যে ক্যারেট শু বললাম, এখনই আপনাদেরকে বলবো এই যে ক্যারেট শু মানে কি, এরকম করতে পারলে তখন আপনার ভালো হয়। আপনি হচ্ছে রেশনালাইজিং করতে পারেন যে এই জিনিসগুলো আমি কিছুটা বাইরের থেকে আউটসোর্স করবো। এখানেও দেখবেন যে আমি একটু পরেই পাবো যে আমরা আউটসোর্সিং এর কথাও বলা আছে, আউটসোর্সিং আপনি করতে পারবেন, সব সময় যে নিজের করতে হবে তা না। এই একটা পয়েন্ট দিয়ে দেখেন আমি এত ডিটেল বুঝাই দিলাম, যেটা এই কোর্সে কেন কোনো কোর্সে কারোর পক্ষে সম্ভব না এখানে 12টা বা 15টা পয়েন্টের প্রত্যেকটা ধরে ধরে ব্যাখ্যা করব। তাহলে আমি আপনাকে পিপিটি দিয়ে দিলাম, আমি আপনাকে বললাম যে 6টা স্ট্র্যাটেজি, 5টা স্ট্র্যাটেজি আছে। প্রথমটার নাম হচ্ছে ডিমান্ড ম্যানেজমেন্ট, দ্বিতীয়টা হচ্ছে প্রসেস ইফিসিয়েন্সি, তৃতীয়টা হচ্ছে টেকনোলজি অ্যালাইনমেন্ট, চতুর্থ নম্বর হচ্ছে অর্গানাইজেশন অ্যাজিলিটি, আর 5 নম্বর হচ্ছে বিজনেস ইফেক্টিভনেস ট্যাকটিক। এর ভিতরে বিভিন্ন পয়েন্ট আছে, আপনি যদি কোনো পয়েন্ট না বুঝেন সঙ্গে সঙ্গে যদি এটা কপি করেন তাহলে আপনি পেয়ে যাবেন। এখন যেটা বলছিলাম ক্যারেট শুটে বুঝাই, আপনার হয়তো ওই ভিডিও দেখে কতটুকু বুঝতে পারবেন। জাপানে যা জাবায়াটসু নামে, এটা হচ্ছে জাপানের একটা, জাস্ট আমি রিসেন্টলি আপনাদেরকে বলি, সে হচ্ছে জাপানের একটা ইউনিভার্সিটিতে, এটা হচ্ছে মিয়াজাকি ইউনিভার্সিটিতে জাপানের বিজনেসের কোর্সের উপরে, যেমন কোয়েটসু একটা কোর্স আছে, টয়োটা ম্যানেজমেন্টের কোর্স আছে, আমি একটা কোর্সে আমাদের আইটি অ্যাসোসিয়েশন বেসিস এবং জাইকা থেকে জয়েন্টলি একটা প্রজেক্টের একটা বিজনেস ট্রেনিং সেশনে জয়েন করেছিলাম, করছি। এটা একটা লম্বা সময়ের ট্রেনিং, বাংলাদেশে 1 মাস হবে, পরে ওখানে যে করা যাবে। তো সেইখানে যে আমি যেটা দেখতে পারলাম সেটা হচ্ছে যে ওরা আগে আসলে ওদের ল্যাঙ্গুয়েজটা শিখা, আমাদের ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে, কারণ জাপান সারা পৃথিবীর বিজনেস ম্যানেজমেন্ট, কস্ট এফিসিয়েন্সি, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, জাস্ট ইন টাইম, এই সমস্ত কিছু হচ্ছে জাপানের ইনভেনশন। জাপানের মানে ম্যানুফ্যাকচারিং এবং কস্ট রিডাকশন, প্রসেস ডেভেলপমেন্টের প্রসেসগুলো অনেক ভালো। তো এইখানে যখন ক্যারিশু পড়লাম তখন আমি হিস্ট্রি পড়তে দেখতাম জাপানকে, এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যে বোমা ফেলে, তারপরে জাপানের সাথে চুক্তি হয় আমেরিকার, তারা হচ্ছে জাপানের প্রতিরক্ষার দায়িত্ব নিয়ে নেয়। জাপান তখন আর প্রতিরক্ষা সেনাবাহিনী রাখতে পারে না, এরকম একটা চুক্তি ছিল, রিসেন্টলি বোধহয় এটা উঠে গেছে। তো যাই হোক, তো জায়াবাটসু নামে একটা গ্রুপ ছিল জাপানে, তারা হচ্ছে পুরো বিজনেস কন্ট্রোল করতো। সিমিলারলি বাংলাদেশেও একসময় বলা হতো 22 পরিবার, বা পাকিস্তান আমলেও ছিল 22 পরিবার, তারা ব্যবসা কন্ট্রোল করতো। আমেরিকানরা এসে জাপানে মনে করলো এই যে জাপানিজদের ডিপ রুটেড কন্ট্রোল, এটাকে ভাঙতে হবে। এটা ছিল এই যে অনেকটা জায়াবাটসু ছিল অনেকটা মনোপলি টাইপ, যে আপনার সমস্ত ব্যবসা একটা গ্রুপ করতো। তখন তারা ছোট ছোট ব্যবসায়ীদেরকে এনে বুদ্ধি পরামর্শ দেওয়া শুরু করলো যে আপনারা নিজেদের ভিতরে স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করেন। এই এই যে ক্যারেট শু, এই ক্যারেট শুর যে ফর্মুলা, এটা একটা চমৎকার ফর্মুলা, বাংলাদেশের জন্য প্রযোজ্য। তখন তারা কি করলো, তারা বলল যে আপনি একটা কাজ করেন, আপনি ব্যবসা করছেন, আপনার হচ্ছে 2 ধরনের মার্জার বা অ্যাকুইজিশন হয়। আপনারা যদি কোনো পয়েন্ট বুঝতে অসুবিধা প্লিজ হাত তুলেন, অথবা আজকে একদম ওপেন যে কোনো কোশ্চেন যে কোনো সময় করেন। আপনারা কোশ্চেন না করলে আমি বুঝতে পারি না যে আমার কথাগুলো আপনি বুঝতে পারছেন কিনা। তো যেটা বলতেছিলাম, তো ওখানে ওরা বলল যে আপনি একটা কাজ করেন, ধরেন আমি একটা উদাহরণ বলি, এখানে আজকে ভাই আছে কিনা, মতিউর ভাই আছে কিনা আমি জানি না। লেটস সে মতিউর ভাইয়ের কিছু প্রোডাক্ট নিতে হয় লোকাল আর একটা ম্যানুফ্যাকচার। লেটস সে মতিউর ভাই হচ্ছে এখানে টিভির ব্যবসা করে অথবা ফ্যানের ব্যবসা করে, সে হয়তো রোটার স্টোটার নেয় হচ্ছে আপনার বিআরবি থেকে। সো এখন এই ক্যারিয়ার শু বলে জাপানে যে আপনি সাপ্লাই চেইন, এটাকে 2 ধরনের ইন্টিগ্রেশন বলে, একটা বলে হরাইজন্টাল এরকম, মানে এদিকে, আর একটা হচ্ছে ভার্টিক্যাল।
ভার্টিক্যাল মানে হচ্ছে একটা প্রসেসের তিন ধরনের থাকে। একটা হচ্ছে আপনি এখানে আসেন, ব্যবসা করছেন, আপনাকে কিছু ব্যাক ব্যাক মানে ব্যাকওয়ার্ড সাপ্লাই চেইন থাকে, মানে আপনাকে কিছু র মেটেরিয়াল অথবা সেমি ফিনিশ গুড একটা গ্রুপ দেয়, আপনি সেটা চায়নার থেকে নেন, তাইওয়ান থেকে নেন, জাপান থেকে নেন, অথবা বাংলাদেশ থেকে নেন, এটা হচ্ছে আপনার ব্যাকওয়ার্ড থাকে। আর ফরওয়ার্ড কি থাকে, আপনি ডিস্ট্রিবিউশন কোম্পানি নিজেও চালাতে পারেন, অথবা জিউলিক ফার্মা বা ট্রান্সকম ডিস্ট্রিবিউশন, এরকম অনেক কোম্পানি আছে যারা অন্যের প্রোডাক্ট শুধু ডিস্ট্রিবিউশন করে। তো যেটা হয়, জাপানিজরা বললো ক্যারেচ্চু ফর্মুলায় যে আপনি একটা কাজ করেন, আপনি এদের সাথে একটা স্ট্র্যাটেজিক অ্যালায়েন্স করেন, আপনি ওদের কিছু শেয়ার নিয়ে দেন, আপনার কোম্পানির শেয়ার তারা কিছু নিক, ফরওয়ার্ড যারা ফরওয়ার্ডিং কোম্পানি আছে বা যারা ডিস্ট্রিবিউশন করে তাদের কিছু শেয়ার আপনারা নেন, তারা আপনাদের কিছু শেয়ার নেন, ফলে হয় কি, আপনি একটা লং টার্ম বেস্ট কস্ট পেতে পারেন। তো এই যে সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট, ডিমান্ড ম্যানেজমেন্ট ট্যাকটিকে আপনি কিন্তু এরকম বিভিন্ন গ্রুপের সাথে ফরওয়ার্ড এবং ব্যাকওয়ার্ড। আচ্ছা, এটা গেল ফরওয়ার্ড ব্যাকওয়ার্ডের। আমি বললাম হচ্ছে আপনার এই এই ভার্টিক্যাল ইন্টিগ্রেশন। আর হরাইজন্টাল কি, হরাইজন্টাল হচ্ছে আপনি ব্যবসা করছেন, ব্যাংক থেকে টাকা নিতে হয়, আপনার ইন্স্যুরেন্স কোম্পানিতে ইন্স্যুরেন্স করতে হয়, আপনার হচ্ছে যে ফ্রেট ফরওয়ার্ডারকে কাজ করতে হয়। বাংলাদেশের অনেক গ্রুপ আছে যারা নিজেদের সাপ্লাই চেইন ঠিক রাখার জন্য ফ্রেট ফরওয়ার্ডিং কোম্পানি করে ফেলেছে, অনেকে হচ্ছে আপনার হচ্ছে যে সিএনএফ এজেন্ট নিয়ে নিছে, অনেকে ইন্স্যুরেন্স কোম্পানি করছে, যাদের হিউজলি ইন্স্যুরেন্সের কাভারেজ দিতে হয়, তারা হচ্ছে ইন্স্যুরেন্স কোম্পানি ডাইরেক্টরশিপ কিনে নিছে। ফলে তারা নিজেদের কোম্পানিতে ব্যবসা না করলেও ইন্স্যুরেন্স কোম্পানির সমস্ত গোপন টেকনিক জানে, এবং ফলে তাদের কস্ট অফ ডুইং বিজনেস কমে যায়। এইটাই হচ্ছে ক্যারিয়ার থ্রু। এখন দেখেন, এই ক্যারিয়ার থ্রু একটা কথা বলতে যে আমাকে কত কিছু বোঝাইতে হলো। সো এইরকম প্রত্যেকটা জায়গায় আপনাকে আমি বলবো যে এত সময় দিয়ে এই 6টা ক্লাস কেন, 60টা ক্লাসও সম্ভব না। বাট আপনারা যারা এখানে আসছেন সিনিয়র মোস্ট প্রফেশনালস, আপনারা যদি একটু দেখেন যে এইভাবে একটু ধরে ধরে সময় দেন, যেমন এখানে আরেকটা টার্ম আমি মার্ক করে রাখছি, অন্যগুলো বুঝতে পারবেন, যেগুলো বুঝবেন না এটা বলতেছি, মার্ভারিক বাইং। মার্ভারিক বাইং কি, এখানে দেখেন ডিমান্ড ম্যানেজমেন্টের একটা বটল নেক, পারচেজিং কন্ট্রোল টু প্রিভেন্ট মার্ভারিক বাইং। মার্ভারিক বাইং মানে হচ্ছে আপনার অর্গানাইজেশনে আপনি সাপ্লাই চেইনের একটা প্রসেস আছে, কিরকম, আপনার একটা প্রোডাক্ট কিনতে চাইলে আপনার একাধিক সাপ্লায়ার থাকে, এটাকে আপনি হচ্ছে সাপ্লায়ার এনলিস্টমেন্ট করতে হয়। যেমন আমি তো ইয়ের সাথে কাজ করি, জাপানি কোম্পানি, আপনার হচ্ছে বাংলাদেশের যে গাড়ি, হোন্ডার সাথে আমরা আমাদের একটা এম 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 ফ্যাশন নামে একটা বিজনেস আছে, ওইটার থেকেও আমরা সাপ্লাই দিই, বিসলিউশন থেকেও বেশ কিছু কাজ করি। তো সেখানে হচ্ছে ওদের যে কোনো প্রোডাক্ট সাপ্লাই করতে গেলে এমএনসি কোম্পানিগুলোতে আপনার আগে থেকে এনলিস্টেড হতে হয়, এনলিস্টেড ভেন্ডর হিসেবে। তো এটা একটা প্রসেস, ডিউ ডিলিজেন্স হয়ে যায়, আপনার সমস্ত কিছু দেখে, ট্যাক্স ব্যাট আছে কিনা, সমস্ত কিছু ঠিক আছে কিনা হয়ে, তারপরে আপনার যখনই কোনো ডিমান্ড আসে, আপনার রিকুইজিশন আসে ফ্রম দ্য কনসার্ন ডিপার্টমেন্ট, তাদের প্রকিউরমেন্ট ডিপার্টমেন্ট তখন দেখে এই প্রোডাক্টের এনলিস্টেড ভেন্ডর কারা আছে, তাদেরকে জানায় যে আমার এই কোয়ান্টিটির, এই কোয়ালিটির, এই স্পেসিফিকেশনের প্রোডাক্ট দরকার। তারপরে তারা 3জন বা 5জনের কাছে প্রাইস নেয়, প্রাইস নিয়ে তারা নেগোশিয়েট করে সিএস করে ফাইনালি তারা একটা ওয়ার্ক অর্ডার বা পারচেজ অর্ডার ইস্যু করে। এটাকে একটা সাপ্লাই চেইন প্রসেস বলে। মার্ভারিক বাইং হচ্ছে লোকাল কোম্পানি বা ইন্টারন্যাশনালি করে, টাকা আছে তাড়াহুড়ো করে, উইদাউট কমপ্লাইং দ্য প্রকিউরমেন্ট প্রসেস, স্ট্যান্ডার্ডাইজ প্রসেস ছাড়াই হ্যাপাজার্ডলি বাইং কে বলে মার্ভারিক বাইং। তো এখন দেখেন, পারচেজিং কন্ট্রোল টু প্রিভেন্ট, এখানে বলতেছে কি, ডিমান্ড ম্যানেজমেন্ট একটা টুলসে বলতেছে যে আপনি পারচেজিং কন্ট্রোল টু প্রিভেন্ট মার্ভারিক বাইং। এখন মার্ভারিক বাইং হয়তো আপনি জানতেন না, এই কারণে এটা বুঝতে পারেন নাই। সো আমি আবার ব্র্যাকেটে লিখে দিচ্ছি বাইপাসিং প্রসেস, প্রসেস বাইপাস করে তাড়াহুড়ো করে কেনাকে মার্ভারিক বাইং বলে। এতে করে কস্ট বেড়ে যায়। তো আমি জাস্ট বোঝানোর চেষ্টা করলাম যে প্রত্যেকটা জিনিসই আপনি বুঝতে পারবেন, বাট এটা একটু সময় দিতে হবে। এখন কি আমি মোটামুটি ভাবে এই কোর্সের সাথে এবং কিভাবে রিলেট করে পড়তে হবে কি বোঝাতে পারছি? কোনো কোশ্চেন আছে? প্রসেসটা আমি বইটা শেষ করব, আজকের এই পিপিটিটা শুরু থেকে আবার রিক্যাপ করব, আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন আশা করি, এবং বইয়ের সাথে রিলেশনশিপ হয়ে যাবে, আপনারা বুঝতে পারবেন। কিন্তু আমার কোশ্চেন হচ্ছে যে, যেটা বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে এই রিসোর্স গুলো আমি আপনাকে বই বা এই পিপিটি দিলাম বা আমার রেকর্ড গুলো আছে, দেখে দেখে কিভাবে যখন প্রয়োজন হবে কিভাবে এটাকে কাজে লাগাবেন, এটা কি বোঝা গেল নাকি বোঝা যায়নি? এনি কোশ্চেন, এনি ক্লারিফিকেশন, বা আপনার সাথে কোনো ডিসকাশন, এনিওয়ান প্লিজ? আমি কস্ট সেভিং পারপোসে এই ডিমান্ড ম্যানেজমেন্টটা একটু কোরিলেশন করতে চাচ্ছিলাম, যে কিভাবে কোরিলেশন করে। কে বলছেন কোশ্চেনটা, প্লিজ? জীবন বলছি। মানে আচ্ছা আচ্ছা। কস্ট সেভিং এর পারপোসে ডিমান্ড ম্যানেজমেন্টটা একটু যদি ডিলে কোরিলেশন করে দেন তাহলে একটু আর একটু সহজ আপনি হতো। আপনি কোন ডিপার্টমেন্টে কাজ করেন ভাই, আমি just জানার জন্য, কোন ডিপার্টমেন্টে? আমি তো কাজ করে হলো মানে আর এন ডি তে। আর এন ডিতে, আচ্ছা, ফাইন, থ্যাংক ইউ। আচ্ছা, তাহলে আপনি শুনেন,
ডিমান্ড ম্যানেজমেন্ট ইজ দ্য ফার্স্ট কস্ট রিডাকশন। ডিমান্ড ম্যানেজমেন্ট মানেই হচ্ছে যে আপনার প্রোডাক্ট, আপনার যে যে প্রোডাক্ট আপনি সেল করবেন, আইদার আপনি ফিনিশ গুড কিনে বিক্রি করলেন, এটাকে আমরা বলি হচ্ছে মার্চেন্ডাইজিং বিজনেস। আপনি ম্যানুফ্যাকচার করবেন না, তাহলে তো আপনি যে প্রকিউর করবেন, কোথা থেকে ফিনিশ গুড আনবেন, সেটাকেই হচ্ছে আপনার সাপ্লাই চেইন বলে। সাপ্লাই চেইনের প্রথম কাজই ডিমান্ড ম্যানেজমেন্ট। আর যদি আপনি ম্যানুফ্যাকচারিং হন, তাহলে আপনাকে যেটা করতে হয়, কত ইউনিট সেল করবেন, কোথায়, মানে কি কি প্রোডাক্ট সেল করবেন, এটা সেলসের কাছ থেকে তথ্য আসার পরে, আপনি যদি আমার আগের ক্লাস দেখে থাকেন তাহলে দেখবেন যে প্রথমে হচ্ছে সেলসের বাজেট, তারপর এখান থেকে প্রকিউরমেন্ট বাজেট, প্রোডাকশন বাজেট, তারপর প্রকিউরমেন্ট বাজেট। এই প্রকিউরমেন্ট বাজেটের সময় এসেই ডিমান্ড ম্যানেজমেন্টের কাজ করতে হয়। ডিমান্ড ম্যানেজমেন্ট হচ্ছে আপনার কি পরিমাণ র মেটেরিয়াল, কি পরিমাণ সেমি ফিনিশ গুড কিনতে হবে টু প্রডিউস দ্য প্রোডাক্ট টু সেল ইন দ্য মার্কেট। সো দিস ইজ এ প্রসেস অফ সাপ্লাই চেইন। এখানে আপনার এইটা পার্টিকুলারলি হচ্ছে কস্ট রিডাকশনের এন্ড থেকে। ফাইন্যান্স হচ্ছে এন্ড ইউজার, ফাইন্যান্স বুদ্ধি পরামর্শ দিবে, কিন্তু ফাইন্যান্স একা সবকিছু করতে পারে না। এই ডিমান্ড ম্যানেজমেন্ট ট্যাকটিকের কাজটা হচ্ছে সাপ্লাই চেইনের। এইখানেই হচ্ছে কস্ট সেভ করা যায়। যদি আপনি বলেন যে একটা অর্গানাইজেশনে কস্ট সেভ করবার 4টা এরিয়া বলেন, প্রথম নাম্বার হবে হচ্ছে সাপ্লাই চেইন। হ্যাঁ, কারণ সাপ্লাই চেইনের একটা বড় মানে আপনার দেখা যায় যে একটা প্রোডাক্টের সেল করে যদি 100 টাকা, সিওজিএস হয় প্রায় হচ্ছে আপনার 60 টাকা। এই 60 টাকার ভিতরে লেবার যদি বাদ দেন, এটা এই কস্টটা সেভিংস হবে হচ্ছে এইচআর থেকে। কিন্তু মেইনলি হচ্ছে দেখা যায় 100 টাকা সেল করলে ডাইরেক্ট ম্যাটেরিয়াল, ইনডাইরেক্ট ম্যাটেরিয়াল প্রকিউর হয় 35 থেকে 40 টাকা। অর্থাৎ আপনার টোটাল সেলস যদি হয় 100 টাকা, তার ভিতর সিওজিএস হয় 60 টাকা, তার ভিতর 40 টাকাই হয় হচ্ছে র মেটেরিয়াল প্রকিউরমেন্ট। সেই জায়গায় ডিমান্ড ম্যানেজমেন্টের মাধ্যমে আপনার প্রোডাক্টের ওভার স্টকিং বন্ধ করা যায়, প্রোডাক্টের জিরো ইনভেন্টরি হয়ে সেলস নষ্ট হয়। অনেক সময় দেখা যায় যে প্রপারলি ডিমান্ড ম্যানেজমেন্ট না করার কারণে আপনার প্রোডাক্টের ঠিক মতো অর্ডার করা হয়নি, এলসি করা হয়নি, মার্কেটে ডিমান্ড আছে, আপনি স্টক আউট হয়ে গেছেন, আপনার কম্পিটিটর মার্কেটে সেল করে আপনার জায়গা নিয়ে নিছে। সো এই প্রসেসটাকেই বলে ডিমান্ড ম্যানেজমেন্ট। এবার বোঝা গেছে জীবন ভাই? ইজ ইট ক্লিয়ার? থ্যাংক ইউ। আমি একটু ওকে। জানতে চাচ্ছি যে আমি যদি বেশি দামে র মেটেরিয়ালটা কিনে আনি, তাহলে জি। কি ওই দামের উপর বেসিস করে কি আমি যারা প্রাইসটা যে যারা সেট করে তাদের হুম। সাথে কি সেই অনুযায়ী কি আমি প্রাইসটা সেট করতে পারবো? অবশ্যই পারবেন না। কারণ কেন পারবেন না, এইখানে দেখেন, আপনার এই যে শুরুতে একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাকে তাহলে, ঠিক আছে, আপনি আপনার গুড কোশ্চেনটা গুড, আমি আপনাকে ওইটা বলতেছি। দেখেন, আপনি এখানে যখন শুরুর দিকে, আমি এটা আজকে আবার রিক্যাপ করবো, কোনো অসুবিধা নেই, আপনি বুঝতে পারবেন যে কেন এটা প্রবলেম। তার একটা বড়, আপনি দেখেন, আপনি কিন্তু চাইলেই, এখানে কোথাও কোনো একটা জায়গায় ছিল যে আপনি চাইলেই কিন্তু আপনার ইয়ে করতে পারবেন না, এই যে লোয়ারিং কস্ট। দেখেন, আপনি চাইলেই কি করতে পারবেন না, অন্যের থেকে বেশি প্রাইস নিতে পারবেন না। এই যে দেখেন, ইওর এক্সপিরিয়েন্স কস্ট প্রেশার ফ্রম এ কম্পিটিটর। এই যে দেখেন, কেন আপনাকে লো কস্টে যাইতে হবে, কারণ আপনি যদি বেশি দামে প্রোডাক্ট কিনেন, সেই বেশি দামি প্রোডাক্ট কেনার ফলে আপনার কস্ট অফ গুডস সোল্ড বেড়ে গেছে, এবং কস্ট অফ গুডস সোল্ড বাড়ার কারণে আপনার প্রোডাক্টের, আপনি যদি প্রাইসিং এর কয়েকটা নিয়ম থাকে, একটা হচ্ছে বলে কস্ট প্লাস প্রাইসিং, মানে যে দামে কেনা সেই দামে বেচা। আর একটা বলে টার্গেট প্রাইসিং, অর্থাৎ কম্পিটিটর সেট করে ফেলছে। কম্পিটিটর টার্মগুলো খুব খেয়াল করেন। কম্পিটিটর জানে যে এই প্রোডাক্ট 100 টাকায় বিক্রি করে, অতএব আপনি চাইলে এটাকে হয়তো 98 টাকা করতে পারেন বা 102 টাকা বিক্রি করতে পারেন, কিন্তু আপনি, আপনার কস্ট বেড়ে গেছে, আপনি এটা 120 টাকা বললে মার্কেটে এটা চলবে না। এটা হচ্ছে মার্কেটে আপনি যদি লিডার হন, আপনি একমাত্র কোনো প্রোডাক্ট সেল করেন মনোপলি, তখন ইউ ক্যান ফিক্স দ্য প্রাইস, আপনি কত দামে বিক্রি করবেন। কিন্তু মার্কেট যদি পারফেক্ট কম্পিটিশন অথবা অ্যাটলিস্ট অলিগোপলি লেভেলে থাকে, মনোপলি না হয়, তাহলে মার্কেট হচ্ছে প্রাইস ফিক্স করে দিবে কয় টাকায় বিক্রি হবে। এখন আপনি বেশি দামে র মেটেরিয়াল কিনলেন, এখন সেটার জন্য আপনি বেশি প্রাইস সেট করলে আপনি কোনোভাবেই মার্কেটে টিকতে পারবেন না। এই যে কনসিডারিং কস্ট রিডাকশনের প্রথম পয়েন্টটা ছিল ইউ এক্সপিরিয়েন্স কস্ট প্রেশার ফ্রম এ কম্পিটিটর। মানে কম্পিটিটর যেটা 100 টাকায় সেট করে, আপনার হয়তো র মেটেরিয়াল কেনাই পড়ছে 90 টাকা, আপনার লেবার টেবার দিয়ে 110 টাকা কস্টিং পড়ে গেলে, তাহলে তো আপনি টিকতে পারবেন না। এটা আপনার অ্যান্সার, যে আপনি এটা পারবেন না, এটা সম্ভব না। ওকে, ক্লিয়ারলি বোঝা গেল? হ্যাঁ, বুঝছি। অনেক সময় হয় কি যে আমার র মেটেরিয়ালটা মানে উচ্চতর মানসম্পন্ন, হাই কোয়ালিটি সম্পন্ন। হুম। সেই ক্ষেত্রে আমি তো ফার্মাসিউটিক্যালে, তো হুম। অনেক কোম্পানি দেখি তারা কিন্তু ওই ডিজিডিএ থেকে তারা হুম। একটু প্রোডাক্টের প্রাইস একটু বেশি দাম দিয়ে নিয়ে আসে। ও হুম। তারা যখন প্রথম মার্কেট করে, এরকম একটা আছে আর কি বিষয়। ওকে, আপনি ফার্মাসিউটিক্যালস যদি বলেন, ফার্মাসিউটিক্যালস, আই হ্যাভ স্টার্টেড মাই ক্যারিয়ার ফার্মাসিউটিক্যালস, এটা সম্পর্কে একটু বলি, আমরা আপনাকে ছোট্ট করে অ্যান্সার দিয়ে দিই। ফার্মাসিউটিক্যালস যে ইন্ডাস্ট্রি, যেটা হচ্ছে যে আমি তো অনেক আগে ছেড়ে দিচ্ছি, যখন আমি ছাড়ছিলাম
তখন দেখা যায় তো কিছু কিছু অ্যান্টিবায়োটিক, যেটা হচ্ছে আমি সেনোফিতে কিছুদিন কাজ করেছি, সেনোফির সাথে সাথে অন্যরা যারা ছিল, আপনার হচ্ছে এই আরো একটা ছিল হচ্ছে এই ইয়ে আপনার বেশ কি জিএসকে ছিল, সেনেফ অ্যাভেন্টিস ছিল, নোভার্টিস ছিল, হ্যাঁ অ্যাভেন্টিস, নোভার্টিস, জিএসকে, পরে আহ, ইয়া রোশ আসলো, এরকম আরো প্রোডাক্ট। এখন যারা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিক যেটা আমাদের এমএনসি কোম্পানিগুলো যখন আমি কাজ করতাম তখন 70-80 টাকা লেভেলে সেল করে, এটা 8 টাকার লেভেলেও লোকাল কোম্পানি সেল করতো, তাই 80 এবং 8 এই ডিফারেন্স থাকে। কোশ্চেন হচ্ছে ওই জায়গাটা আবার মানে সরাসরি মানে ফার্মাসিউটিক্যালস এর ক্ষেত্রে আমি যে অ্যান্সার দিলাম এটা পুরোপুরি অ্যাপ্রোপ্রিয়েটলি হবে না, কারণ ওইখানে ডিপেন্ড করে আসলে অনেকগুলো। আপনার এখানে প্রেসক্রিপশন ডক্টর কিরকম করে, আপনার কেমনি আপনার কেমিস্ট বা আপনার যারা সেল করে তাদের হচ্ছে যে কি পরিমাণ অফার টাফার করে, এটা নিয়ে ডিফারেন্ট মার্কেট। এটা আসলে ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি ইন বাংলাদেশ পার্টিকুলারলি এখানে প্রপারলি কিন্তু গুড প্রোডাক্ট এবং গুড প্রাইস এটা করে না। এখানে ডিফারেন্ট ভ্যারাইটি আছে। এবং ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি আরো চ্যালেঞ্জ হচ্ছে, আপনারা নিশ্চয়ই মনে আছে, আপনারা জানেন, এটা আপনার জানা থাকার কথা, সেটা হচ্ছে আর&ডি নামে একটা জিনিস আছে। যারা যেসব বড় বড় কোম্পানি, গ্লোবাল কোম্পানি, তারা নিজেরা রিসার্চ করে প্রোডাক্ট বের করে। এক সময় ছিল যে এই বাংলাদেশি লোকাল কোম্পানিগুলো এটারে ওই ফর্মুলা নকল করে বানায় ফেলে, কিন্তু এটা ইন্টেলেকচুয়াল প্রপার্টি আইনে একটা নিয়ম ছিল যে নিজের আর&ডি প্রোডাক্ট ছাড়া আপনি প্রোডাক্ট করতে পারবেন না, অথবা আপনি যদি আর&ডি করতে হয় গ্লোবালি এটার আর&ডি ফি দিয়ে আনতে হবে, তাহলে লোকাল কোম্পানিগুলো কেউই আর কম দামে বিক্রি করতে পারবে না। আর যেটা হচ্ছে যে মাল্টিন্যাশনাল কোম্পানিগুলোর আর একটা চ্যালেঞ্জ হচ্ছে, তারা যদি কোনো কারণে একটা অ্যান্টিবায়োটিক বা যে কোনো একটা ওষুধ তৈরি করার সময় কম্প্রোমাইজ লো কোয়ালিটির র মেটেরিয়াল ইউজ করে এবং সেটা যদি বাংলাদেশে কোনো ইম্প্যাক্ট হয়, কেউ যদি মারা যায়। আমি গত ক্লাসে দেখেছিলাম যে আপনার হচ্ছে যে প্রিভেনশন এবং ডিটেকশন এবং ইন্টারনাল এবং এক্সটার্নাল লেভেলের খরচের কথা বলছিলাম, যদি এমন হয় কোনো ফার্মাসিউটিক্যালস এর মাল্টিন্যাশনাল কোম্পানির কম্প্রোমাইজ প্রোডাকশন অথবা যদি কম্প্রোমাইজ র মেটেরিয়ালের কারণে যদি কোনো রকম এখানে কেউ এফেক্টেড হয়, মামলা টামলা হয়, তাহলে তাহলে গ্লোবাল প্রাইস পড়ে যায়। যে কারণে তারা কখনোই লো কোয়ালিটির জিনিস ইউজ করে না, অ্যাপ্রোপ্রিয়েট কোয়ালিটি। এই জন্য বাংলাদেশে এমএনসি ফার্মাসিউটিক্যালস গুলো অনেকেই চলে যাচ্ছিল, এইসব কম্প্রোমাইজ এটা করতে পারে না তারা, এই এই জায়গাগুলো কিছু সমস্যা আছে। সো আমি আশা করি যে আপনি আপনি বুঝতে পারছেন যে এই ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার আইডিয়া আছে। থ্যাংক ইউ, বুঝতে জি, পারছি। আপনি বুঝতে পারছেন পুরো জিনিসটা। সো এখন আর কারোর কোনো কোশ্চেন আছে? কোশ্চেন না থাকলে আমরা এখন হচ্ছে শেষের দিকে ডিসকাশন বললাম, পরপর 2 দিন নিব, আজকে এবং হচ্ছে আগামীকালকে। এবং এইখানে আপনারা থামাই দিন, আমাকে কোনো আজকের কোনো হাত তুলতে হবে না, যে কোনো সময় থামাই দিন, কারণ আলটিমেটলি হচ্ছে যে লার্নিং এর মজাটা এখন নিতে হবে। আচ্ছা, দেখেন এই হ্যাঁ, পিপিটি। জি বলেন প্লিজ। হ্যালো। হ্যাঁ তো বলেন। হচ্ছে আমরা কি করতে পারি যে টার্গেট প্রাইস আমরা তখন সেট করবো যখন এটা ব্র্যান্ডেড কোম্পানি, আর যখন আমাদের এটা ব্র্যান্ডেড কোম্পানি না তখন আমরা এটা কস্ট প্লাস মেথড অ্যাপ্লাই করে আমরা তখন প্রাইসটা ফিক্স করতে পারবো। হ্যাঁ হ্যাঁ, একদমই ঠিকই বলছেন ভাই। দুইটা জিনিস হয়, একটা হচ্ছে যে যখন আমি উদাহরণ দেই, প্রত্যেকটা উদাহরণ আছে, কায়েস মাহমুদ আপনাকে আমি বুঝাই দিই, সেটা হচ্ছে গ্রামীণ ফোন বা যখন বাংলাদেশে সিটি সেল প্রথম শুরু করে, তখন জি। বাংলাদেশে মোবাইল ফোন কোম্পানি ছিল না, অথবা সেবা সেবা নামে আরেকটা ফোন ছিল যেটা বাংলা লিঙ্কেরই পরে কিনে নেয়। তারা হচ্ছে লোকাল বিভিন্ন জায়গায় আপনার ওই যে একটা লোকাল ইয়ে টাইপ বসায় দিয়ে, আপনার একটা এন্টিনা বসায় দিয়ে আপনার ল্যান্ডলাইনের টাইপ ফোন ব্যবসা করে। তো এদের হয়েছিল কি, তখন হচ্ছে যে প্রত্যেকটা সেগমেন্টে কোনো কম্পিটিশন ছিল না, ফলে তারা 20 টাকা হোক, 25 টাকা হোক, 7 টাকা হোক, 10 টাকা করে রেট সেট করতে পারতো। আইদার আপনি হচ্ছে ফার্স্ট এন্ট্রি এবং আপনি পাইনিয়ার, অথবা আপনি আনপ্যারালালি গুড, হ্যাঁ এরকম যদি হয়, অথবা আপনি প্রথম এন্ট্রি, তখন আপনি ফিক্স করতে পারেন। কিন্তু সেটাকে বলা হচ্ছে মনোপলি। মনোপলি ইন টার্মস অফ হচ্ছে যে কোনো কম্পিটিটর নেই, অথবা যেমন আপনি ধরেন এই যে আপনার নগদ যেভাবে একটা মনোপলি করছে, নগদ কিরকম করছে, নগদ সহ আরো অনেকেই কিন্তু এমএফএস মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস করে, কিন্তু নগদ হচ্ছে গভর্নমেন্টের আপনার যে যতগুলো ডাক 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 টিকেট আছে, মানে সরি ডাক বিভাগ আছে, তাদের সাথে চুক্তি করে তাদের ফ্যাসিলিটিস গুলো অনেক কিছু ইউজ করেছে, বিভিন্ন কিছু গভর্নমেন্টের ইয়ে। আবার বিকাশ যখন করছিল, বিকাশ কিন্তু এককভাবে করছিল, এবং বিকাশ যখন আসছিল তখন বাংলাদেশ ব্যাংকের কোনো মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিসের নীতিমালা ছিল না, কোনো রুলস ছিল না, তারা এককভাবে এটা করেছিল। ব্র্যাক ব্যাংকের সাবসিডিয়ারি হিসেবে রাফলি 50-50% শেয়ার ছিল। আমি ওটা ফার্স্ট সিএফও হিসেবে জয়েন করা ছিল, কথা ছিল, আমি জয়েন করিনি, বাট তাদের বেশ কিছু মিটিং এ জয়েন করে আমি জানতাম যে তাদের হচ্ছে বিকাশের একটা মনোপলি রকম ছিল। পরবর্তীকালে নগদ আসে, এবং এখন দেখেন এখনো স্টিল আমি মনে করি যে ব্যাংকের থেকে এই যে এরকম বিকাশ নগদের কস্ট ইজ হাই। সো ডিপেন্ড করে আসলে যে আপনি যখন মনোপলি থাকেন বা আপনি যদি কোনো একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেন। এটাও আমি আজকের ক্লাসের একটা পর্যায়ে আপনাদেরকে দেখাই দিব।
একটা ইন্টারেস্টিং, সম্ভব হলে এখনই দেখাইতে পারি, আমি দেখি একটু আগায় দেখাই। আপনার মাথায় রাখেন এটা একটা ইন্টারেস্টিং যে আপনি প্রাইস সেট করতে গেলে আসলে আপনাকে, আপনার যদি কোনো, আপনি যদি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে তাহলেই আপনি নিজে মার্কেট লিডার হিসেবে প্রাইস সেট করতে পারেন। আদারওয়াইজ আপনি যদি ফলোয়ার হন তাহলে আপনি আসলে অন্যকে ফলো করতে হবে। আপনি যদি নিজে মাতুব্বরি করতে যে এমন প্রাইস সেট করেন তখন মার্কেট থেকে বাউন্স ব্যাক হয়ে আপনাকে চলে আসবে। ইজ ইট ওকে ঠিক ভাই, আছে। বুঝা গেল? ঠিক বুঝা আছে। গেছে? জি। কায়েস কায়েস মাহমুদ সাহেব বুঝতে পারছেন? বুঝতে পারছি। এখন লোকাল যে এই মনে করেন শু কোম্পানি বের হচ্ছে বা জুতোগুলো বের হচ্ছে, এখন সে যদি বাটার মতো সেল করে বা এফএক্স এর মতো সেল করে, হুম। হ্যাঁ, আমি হুম। নিজেকে যদি হ্যাঁ আমি এই পর্যায়ে আমি টার্গেট প্রাইসটা মানে সেট করলাম এবং এভাবে সেল করবো, তাহলে তো বাউন্স করবে এবং তার হুম। কোম্পানি গরু হইতে পারে এটার জন্য। তো কি হতে বাউন্স পারে? করলে আবার বেশি টাফ হয়ে যাবে আসলে। হ্যাঁ, এখানে দুইটা জিনিস আছে। আপনি যেটা বলছেন, আপনি যদি বলে ফেলছেন অন্যরা যদি বিরক্ত না হয়, তাহলে আমি একটা চমৎকার জিনিস দেখাই, যেটা হচ্ছে এটা আলাদা একটা কোর্সই আছে, এটাও আপনাকে একটু দেখাই দিই জাস্ট 1 মিনিটে। আজকে যেহেতু বললাম যে আপনার কোশ্চেন সব অ্যান্সার করবো, এই জন্য আমি ক্লাসটা একটু লম্বা হতে পারে, আপনার মেন্টালি একটু প্রিপেয়ার নিন। প্রতিদিন তো আমরা 1 ঘন্টা 1.5 ঘন্টা শেষ করি, আজকে হয়তো একটু ক্লাসটা একটু লম্বা হবে। যদি আপনাদের আগ্রহ থাকে, এবং যদি ক্লাসের ইয়ে প্রেজেন্স ড্রপ আউট হয় তাহলে আমার মনটা খারাপ হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু দেখাই, যদি আপনারা একটু আমাকে 2 মিনিটের সময় দেন, আমি একটু খুঁজে বের করে দিই। একটা চমৎকার জিনিস দেখাবো যেটা হয়তো আপনাদের টোটাল লাইফের, আপনার প্রফেশনাল লাইফের একটা বড় পরিবর্তন আসতে পারে। কারণ এইটা যদি আপনি আপনার ম্যানেজমেন্ট যে যেখানে আছেন, বা আপনারা সিইও লেভেলে, আমি একজন দুজন শুনেছিলাম যে আপনারা হচ্ছে যে ইয়ে হিসেবে কাজ করেন, হ্যাঁ, আপনারা হচ্ছে যে কি বলে, আপনারা মানে সাপ্লাই চেনে হেড বা এই ধরনের জায়গায় কাজ করেন, তাদের জন্য একটা বড় লার্নিং হতে পারে স্ট্র্যাটেজিস। ফাইল টাইপগুলো একটু অর্গানাইজ কম। আচ্ছা, স্ট্র্যাটেজি, সমস্যা নেই। হ্যাঁ আমি দেখাচ্ছি আপনাদেরকে। আচ্ছা, পেয়ে গেছি, ফাইন। এখন হচ্ছে বিজনেস স্ট্র্যাটেজি, ডেস্কটপ বাজেটারি কন্ট্রোল। ওকে, ডেস্কটপ বাজেটারি কন্ট্রোল। অন্যের আগ্রহ পাচ্ছেন তো যে ডিসকাশন কোশ্চেন করতেছে, আমি এখনো কিন্তু আজকে যে প্ল্যান অনুযায়ী পিপিটি শুরু করতে পারিনি, বাট ডিফারেন্ট কোশ্চেন গুলো অ্যান্সার করছি হোপফুলি। বিজনেস স্ট্র্যাটেজি, ওকে, আই গট ইট। বাজেট, গুড, পেয়ে গেছি, আমি শেয়ার করছি। আপনার কোশ্চেন অনুযায়ী শেয়ার করছি, যদিও এটা আমার এখন পড়ানোর কথা ছিল না, বাট আমার কাছে মনে হলো যে আপনি যেহেতু একটু জানার আগ্রহ বেশি বা আপনি কোশ্চেন করেছেন, আমি আনঅ্যান্সার রাখিনি। এখন কি বিজনেস স্ট্র্যাটেজির একটা শীট দেখা যায়, শীট দেখা যায়? দেখতে পাচ্ছি স্যার, ইন্ট্রোডাকশন টু গ্লোবাল স্ট্র্যাটেজি এন্ড হ্যাঁ, লিডারশিপ। হ্যাঁ, হ্যাঁ। এখন দেখেন, এই যে আপনার আসলে যেটা হয়, আমি আসলে সত্যি কথা বলতে কি একটু বেশি বেশি ডিফারেন্ট পড়ালেখা করি, এই জন্য এখানে কি বললো, জীবন নো, হচ্ছে যে উই আর স্যাটিসফাই। ওকে, ফাইন, মানে গুড। যারা ক্লাসে আছেন তারা মানে ক্লাসটাকে এনজয় করছেন, এটা লিখলেও ভালো লাগে আমার, অন্তত পড়াইতে ভালো লাগে, কারণ আমি তো কোনো ফাঁকিবাজি করতে চাই না, ক্লাসের সময়টা 100% ইউজ করতে চাই। আচ্ছা, এবার দেখেন, এই যে দেখেন, এইখানে খেয়াল করেন, একটু আগে যিনি বলছিলেন, এবারে আমি প্রত্যেকটা বলবো একটু সিটটা শক্ত করে বসেন। এই লার্নিংটা যদি নিতে পারেন, অ্যাটলিস্ট হয়তো এই কোর্সের টোটাল ফি একটা জায়গা থেকে ওভারকাম হয়ে যেতে পারে। কিন্তু যদি এরকম হেলাফেলা ভাবে করেন তাহলে কিন্তু হয়তো জিনিসটা নাও বুঝতে পারেন। খেয়াল করেন, আপনি যে কোনো ব্যবসা করবেন, যিনি বললেন একটু আগে যে জুতার ব্যবসা, বাটা আছে, অ্যাপেক্স আছে, ইতালিয়ান একটা ব্র্যান্ড আছে, ওইখানে সিও কে আমরা একবার জুতার ব্যবসা করতে যে তার সাথে কথা বলছিলাম, মানে জুতার ইন্ডাস্ট্রি সম্পর্কে আমার একটা একটা ভালো অ্যানালাইসিস করা ছিল, উনি বলা আমি আগ্রহ পেলাম, ইন্টারেস্টিং। তো যাই হোক, যে কোনো ব্যবসা যদি অল মার্কেট কম্পিটিশন করেন, ধরেন আপনি একটা, আপনারা কেউ একজন বলেন তো একটা ব্যবসা, যে এই ব্যবসাটা নিয়ে আপনি আলাপ করেন, বলেন, যে কেউ একজন বলেন, যে কোনো একটা ব্যবসা, আমি সেটার একটা সলিউশন দিই যে আপনি ব্যবসাটা করবেন কি করবেন না। এই যে টিচিং ব্যবসা, টিচিং মানে স্টুডেন্ট টিচিং, স্টুডেন্ট টিচিং না? এই যে এটা বিভিন্ন তো অনেক, স্কিল, না স্কিল এটা, এবং না স্কিল এটা, এবং এটা তো যেটা অনেক বড় এরিয়া হলো, স্পেসিফিক একটা প্রোডাক্ট বলেন, এটা তো অনেক বড়। এখানে ধরেন টিচিং এর ভিতরে অনেক আছে, একটা স্পেসিফিক বলেন, যে কোনো একটা। ধরেন আপনি একটা একটা বলেন যে টিচিং এর সবই ভিতরে, সফট স্কিল ট্রেনিং, সফট স্কিল অনেক বড়, আরেকটা স্পেসিফিক অন্য। আচ্ছা, আপনি জীবন সাহেব লিডারশিপ স্কিল। আচ্ছা, লিডারশিপ স্কিলে ট্রেনিং করাবেন, তাই তো? জি। ওকে, গুড, গুড, ঠিক আছে, ওকে, বুঝতে পেরেছি।
তাহলে আমরা ওনার সাথে এগ্রি করলাম, বা আরো কেউ বেটার আইডিয়া দিতে পারেন, ওনারটা আমরা এগ্রি করলে ওনারটা দিয়েই বলবো। উনি বলতেছে লিডারশিপ কোম্পানি স্কিল। জি কথা জি জি। মানে আমরা কি কোনো ম্যানুফ্যাকচারিং কোম্পানির কথা বলবো? মানে আমি আমার যে কোনো কোম্পানি যে কোনো যে কোনো ব্যবসা, যেন উনি একটা ট্রেনিং এর ব্যবসা করলো, সেটাও আমি নিতে রাজি আছি, কিন্তু বেটার আছে কিনা। একটা গার্মেন্টস গার্মেন্টস কোম্পানির কথা হইতে পারে, বা ইলেকট্রিক্যাল এন্ড ইঞ্জিনিয়ারিং, না, আমি ইলেকট্রনিক্স আপনি এর যেমন একটা স্পেসিফিক প্রোডাক্ট বলেন, হ্যাঁ একটা প্রোডাক্ট বলেন। প্রোডাক্ট। গার্মেন্টস মানে হ্যাঁ, কি আপনি, গার্মেন্টস মানে কি আপনি জামা কাপড় তৈরি করে অন্যরা যেরকম ব্যবসা করে এক্সপোর্ট করে, ওরকম ওই তো গার্মেন্টস তো, আরএমজি। তার জি জি। সোলার ব্যবসা স্যার। সোলার, আচ্ছা। আচ্ছা তাহলে আমি তিনটেই বলি, সোলার ব্যবসা এক, আর হচ্ছে আরএমজি ব্যবসা, আর নিব না কারণ সময় লাগবে। আর 3 নম্বর উনি বলছে যে ট্রেনিং ইনস্টিটিউট লিডারশিপে ট্রেনিং করবে, লিডারশিপ, তাই তো, সফট স্কিল লিডারশিপ। ওকে, গুড। তাহলে একটা করে আসছেন, প্রথমটা যিনি প্রথম বলছিলেন জীবন ভাই, ওনারটা বলি লিডারশিপ। ওকে, তাহলে আপনার ব্যবসার ধরন যে আপনি লিডারশিপের ব্যবসা, লিডারশিপ ট্রেনিং এর একটা ইনস্টিটিউট করবেন। এখন কোশ্চেন হচ্ছে, এই ব্যবসা করতে যে প্রথম কোশ্চেন, যে এইটা কি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে নাকি নাই। আর আপনারা তাহলে বলতে পারেন যে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ জিনিসটা কি। এটা কিন্তু আমি এখন যেটা বলতেছি, এটা কিন্তু কস্ট রিডাকশনের বাইরে না, এটা পুরোপুরি রিলেটেড। এবং রিলেটেড দেখেই ওই কোশ্চেন করে আমি এখানে আসছি, কারণ এই কোর্স যদি কস্ট রিডাকশন বা ওভারঅল যদি ম্যানেজমেন্টের ইফিসিয়েন্সি বা এই ধরনের কোর্স আপনারা করতে চান, তাহলে হয়তো এটা 100-এর উপরে ক্লাস লাগবে, কিন্তু আসলে এইরকম অনলাইনে এরকম কেউ রাজি হয় না। এই কারণে আমরা বইটা দিয়ে বইয়ের সাথে মিল রেখে 6টা ক্লাসের ডিজাইন করা। বাট যদি এইগুলো না জানেন তাহলে ওখান থেকে ফুল আউটপুট নিতে পারবে না। এই জন্য কেউ হতাশ হয়েন না, যে যারা জানতে চাচ্ছেন তারাও হ্যাপি হন, অন্যরাও হ্যাপি হন, কারণ এটা ভেরি মাচ রিলেটেড টু কস্ট রিডাকশন, কস্ট অপটিমাইজেশন। এবার উনি বললেন যে লিডারশিপ। এখন কোশ্চেন হচ্ছে, কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে হচ্ছে যে আপনি এমন কিছু কি নিয়ে আসছেন যেটা বাংলাদেশে আর কেউ আনে নাই। একটা উদাহরণ দিই, জন ম্যাক্সওয়েল নামে একজন ট্রেনার আছে, তারপরে সাইমন সিনিক নামে একজন ট্রেনার আছে। এখন আপনি যখন চিন্তা করলেন যে বাংলাদেশে সাইমন সিনিকের কোনো, বা আপনার হচ্ছে যে আমরা এই আমি 7 হ্যাবিটস এর স্টিভেন কোভের ব্রাঞ্চ নিয়ে আসলেন, স্টিভেন কোভে। অথবা আমি ট্রেনিং করে আসছিলাম হচ্ছে আমাদের ছোটবেলায় যে যার বই পড়তাম, সমস্ত নীতি বাক্য শিখতাম, ওনার নাম হচ্ছে, হঠাৎ করে আমি মাঝে মাঝে যদি নাম ভুলে যাই, বলেন তো একজনের নাম বলেন তো, কার নীতিবাক্য পড়ে আসছে আমরা সবচেয়ে বেশি। করার কথা বলছেন স্যার, ইউ আর জি উইন, তুমিও জিতবে, জি জি। তুমিও জিতবে, এটার কথা বলতেছেন? না না বা না 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 এটাকে না। আপনারা ডেল ছোটবেলায় কার্নেগি, ডেল ডেল কার্নেগি। কার্নেগি, ইয়েস ইয়েস, থ্যাংক ইউ সো মাচ, সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। সরি, আমি ডেল কার্নেগির নাম ভুলে গেছি, এটা আমার একটা ব্যর্থতা, সরি। তো ধরেন আমি এবার বলছিলাম ডেল কার্নেগির একটা ফাউন্ডেশন আছে ট্রেনিং করা, আমি এখানে ইন্ডিয়ায় যে লম্বা সময় কোর্স করে আসছি গোয়াতে। এখন ডেল কার্নেগি ফাউন্ডেশনের বাংলাদেশে ব্রাঞ্চ আনবেন, লিডারশিপ বোঝানোর জন্য বলতেছি, খেয়াল করেন। অথবা স্টিভেন কোভে, অথবা হচ্ছে সাইমন সিনিক, অথবা হচ্ছে ইন্ডিয়ান বিবেক বিন্ডা নামে একজন আছে, আমাদের মতোই করে, বাট তারা হচ্ছে বিবেক বিন্দ্র, আমি ওর বিবেক। ভিডিও দেখি আর কি। আচ্ছা আচ্ছা, তো বিবেক বিনা, তো আপনারা সবাই বুঝতে পারবেন আমি একদম যা বলতেছি। আপনারা যে কোশ্চেন করছেন, একটারও কোশ্চেন আমি বানায় বলবো না, একদম থিওরি দিয়ে প্রমাণ করে দিব। এখন আপনি বাংলাদেশের লিডারশিপ কোর্স করে, আমিও করাই, আমি অনেক বড় বড় গ্রুপে করেছি। হ্যাঁ, তারপর আরো ঢাকা ইউনিভার্সিটি আইবিএ এর একজন আমারও শিক্ষক, আমি তার ক্লাস করেছি, সে আবার আমাকে আইবিএ তে গেস্ট লেকচার হিসেবে, গেস্ট ফ্যাকাল্টি হিসেবে ডেকেছিলেন, খুব ভালো সম্পর্ক। এখন এই সাইফ নোমান স্যার হচ্ছে এই ধরনের লিডারশিপ কোর্স করে, সাইফ নোমান ভাইও এই কোর্সটা করে। এখন বাংলাদেশে যারা করে তারা কিন্তু অলরেডি করছে, সো আপনি যদি বাংলাদেশি কাউকে নিয়ে আবার শুরু করতে চান, আমার ধারণা আপনি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিলেন না, এভারেজ গণ মার্কেটে আসলেন। তো গণ মার্কেট, তাহলে আপনি যদি লিডারশিপ ট্রেনিং এর একটা কোর্স করতে চান, আর যদি কোনো এক্সট্রা ওয়াও ফ্যাক্টর না থাকে, এক্সট্রা একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না আনতে পারেন, তাহলে আপনি কোনো নাই, তখন আপনার করতে হবে, আপনি করতে পারবেন। তাহলে আপনাকে যেটা করতে হবে, এমন ভাবে করতে হবে, অপারেশনাল ইফেক্টিভনেস আনতে হবে, অর্থাৎ অন্যের থেকে বেটার ডেলিভারি, বেটার আপনার হচ্ছে মানুষের কাছে পৌঁছানো, ব্র্যান্ডিং মার্কেটিং এমনভাবে করতে হবে অন্যের থেকে বেশি যাবে। আপনার কাউন্সিলিং টিম, যেমন আমাদের বিশ্ব সলিউশনে আপনার প্রায় 8-10 জনের একটা কাউন্সিলিং টিম আছে, আমাদের ব্যানার গুলা বানায় টিম আছে, কন্টেন্ট লিখে টিম আছে। এটা অন্যদের থেকে বেটার করতে পারলে আপনি লিডারশিপ ট্রেনিং এ আপনার কস্ট সেভ করে, ভালো ট্রেনার লো কস্টে করে, লো কস্টে আপনি এটা করবেন। তার মানে আপনার কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নেই, আপনাকে অন্যের সাথে প্রাইসিং এ, কেউ যদি লিডারশিপ কোর্স করে এক ফুল ডে
কাউকে 20,000 টাকা নেয়, আপনাকে 15,000 টাকায় ভালো ট্রেনার দিয়ে ভালোভাবে করতে হবে এবং লম্বা সময় আপনাকে প্রমাণ করতে হবে। কিন্তু আপনি যদি এখন ডেল কার্নেগির সাথে চুক্তি করেন অথবা স্টিভেন কোভের সাথে চুক্তি করেন, এদের সাথে করলে আপনি ইয়েস ইউ আর, আপনি হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে। এবং বাংলাদেশে কেউই এটা করে না, হয়তো মার্কেটিং ব্র্যান্ড ফোরাম অথবা এরা মাঝে মাঝে হচ্ছে ফিলিপ কটলারকে আনে, কিন্তু ডেল কার্নেগি কেউ, ডেল কার্নেগি ফাউন্ডেশনে কাউকে কখনো আনে নাই, বা স্টিভেন কোভে কেউ ফাউন্ডেশনকে আনে নাই। সো আপনি যদি এরকম কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে এবং আপনি যদি এই ফার্মের ডমিনেন্ট হন, তাহলে আপনি হচ্ছে যদি ইয়েস হয় তাহলে এই ব্যবসাটা আপনি করতে পারবেন এবং আপনি অলওয়েজ ম্যানেজিং কম্পিটিটিভ, অলওয়েজ দেখা যাবে যে আপনি প্রথমবার আনছেন ডেল কার্নেগি ফাউন্ডেশন, এরপরে আপনি হচ্ছে স্টিভেন কোবে, এরপরে আসবেন ফিলিপ কটলার, এরপরে আসবেন হচ্ছে জন ম্যাক্সওয়েল, এরপরে এরকম করতে করতে আপনি নাম্বার ওয়ান থাকবেন, অন্যদের প্রতি আপনার খুব একটা দেখতে হবে না, অলওয়েজ আপনি এক নম্বর থাকবেন। লাইক গ্রামীণ ফোন একবার এক নম্বর হয়ে গেছে, তারা অলওয়েজ বিভিন্ন বিভিন্ন স্ট্রাগল পেয়েছে। তারা যখন শুরু করছিল একা ছিল বা সিটিসেল ছিল, সিটিসেল বন্ধ হয়ে গেছে, এরপরে ওয়ারিদ আসছে, তারপরে আপনার একটেল আসছে, এদের সাথে কম্পিটিশন করে এখনো নাম্বার ওয়ান আছে, বিকজ তারা শুরুতে একটা কম্পিটিটিভ অ্যাডভান্টেজ নিয়ে নিছে, মাখনটা তারা খেয়ে ফেলতে পারছে। তাহলে যদি কোনো এমন ব্যবসা শুরু করেন যে ব্যবসায় অলরেডি মার্কেটে পারফেক্ট কম্পিটিশন, সেখানে আর এদিকে কোশ্চেন যাবে না, ইউ হ্যাভ নো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ, ইউ শুড স্টার্ট ইউর বিজনেস উইথ প্রপার ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি ইফিসিয়েন্সি। আপনাকে অলওয়েজ কস্ট রিডাকশন করতে হবে, বেস্ট কোয়ালিটি দিতে হবে এবং কাস্টমার স্যাটিসফ্যাকশন ওই লেভেলে হইতে হবে, না হলে আপনাকে একদম রিজেক্ট করে অন্য জায়গায় চলে যাবে। কস্ট সুইচিং কস্ট ইজ টু লো। আর যখনই আপনি কস্ট কম্পিটিটিভনেস থাকবে তখন আপনাকে, এবং আপনি সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম, আপনি একা, তাহলে চলে যান। কিন্তু এমন যদি হয় কস্ট কম্পিটিটিভনেস আছে, দেখেন খেয়াল করেন, কস্ট এই কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিন্তু সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম আছে কিন্তু আপনি না, অর্থাৎ কেউ একজন আপনার আগে, খেয়াল করেন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, এখানে সিঙ্গেল ফার্ম ডমিনেট করে কিন্তু সেই ফার্ম আপনি না, অন্য কেউ। যদি এমন হয়, নো হয় যে আপনি না, নো, তাহলে আদার, তাহলে এই ব্যবসা আপনার না করা ভালো। অর্থাৎ এমন যদি হয়, যেমন আপনি বলি, এটা অন্যভাবে নিয়েন না, সেটা হচ্ছে গ্রামীণ ফোন যেভাবে ব্যবসা করছে, গ্রামীণ ফোনের পরে আর কেউই প্রফিটেবল হইতে পারে না। রবি বলেন, একটেল বলে, যারা বলে মার্জার করছে, এই করছে, সেই করছে, কারণ যারা মাখন খেয়ে ফেলছে এমন পাওয়ারফুল হয়ে গেছে, এমন বেশি পেনিট্রেশন মার্কেটে যে অন্যরা এখনো টিকতে পারছে না। একইভাবে যারা যারা যে ক্ষেত্রে এক নম্বর হয়ে গেছে, সেকেন্ড থার্ড কে আসলে খুব কঠিন। সো এটা হচ্ছে কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকা। এমন যদি হয় যে আপনার কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে কিন্তু সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম না, অলরেডি বাংলাদেশের কয়েকটা ফার্ম, তারা হচ্ছে জন ম্যাক্সওয়েলের সাথে কাজ করে, কেউ হয়তো বিবেক বিন্ডের সাথে কাজ করে, তখন আপনি আরো বেটার, আপনি হচ্ছে ম্যাকেনজি বা এরকম, বা স্টিভেন, সরি, আপনি ইয়েকে নিয়ে আসলেন, সাইমন সিনিককে নিয়ে আসলেন, ওর ফাউন্ডেশন, তখন হবে আপনাকে প্রচুর খাটাখাটনি করে আপনাকে খাটতে হবে এবং আপনার স্ট্র্যাটেজি ফিক্স করতে হবে। তাহলে যদি কোনো কম্পিটিটিভ অ্যাডভান্টেজ না থাকে, তাহলে আপনাকে জেনারিক মার্কেটে যে সবার সাথে মারামারি করে টিকতে হবে। আর যদি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ থাকে এবং সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম হয় এবং সেই ফার্মটা আপনি, তাহলে আপনার কম্পিটিটিভনেস নিয়ে আপনি আগায় যান। আর যদি এমন হয় কম্পিটিটিভ অ্যাডভান্টেজ মানে আছে, সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম কিন্তু সেটা আপনি না, তাহলে সেই ব্যবসা না করাই ভালো। আর যদি এমন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, এমন ব্যবসা করতে চান সেখানে সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম না, অনেকগুলো ফার্ম, একটা দুটো ফার্ম অলরেডি আছে, তাহলে সেইখানে আপনি অন্যের থেকে কি বেটার প্রোডাক্ট নিয়ে আসবেন, সেটা নিয়ে আপনার হচ্ছে স্ট্র্যাটেজি ফর্মুলেট করতে হবে। তাহলে এখন আপনি যারা বলছিলেন যে ট্রেনিং আরএমজি বলেন, তাহলে আরএমজি উপরে যাওয়ার সুযোগই নেই আমার বিবেচনায়। আই মাইট বি রং, কারণ আমি গার্মেন্টস এর সরাসরি তেমন কোনো কাজ করি নাই। গার্মেন্টস ইন্ডাস্ট্রির ক্ষেত্রে উপরে কিছু যাবেই না। তারা আসবে যে কিভাবে লো কস্টে, কিভাবে ভালো বাইং বাইং হাউস বা নিজেরা আপনার হচ্ছে যে মার্চেন্ডাইজার ফিট করে কিভাবে লো কস্টে, কিভাবে কি করে তারা টিকবে, এটা তাদের বিষয়। কস্ট এফিসিয়েন্সি, কস্ট কন্ট্রোল, কস্ট রিডাকশন, এখানে কোনো ফার্দার কোনো সুযোগ নেই। এটা হচ্ছে গার্মেন্টস। আর যদি বলেন হচ্ছে সোলার ব্যবসা, সোলার ব্যবসা অলরেডি কম্পিটিটিভ অ্যাডভান্টেজ আছে, সিঙ্গেল ডমিনেন্ট ফার্ম না, তার মানে এখানে অলরেডি সুপারস্টার গ্রুপ আছে, এখানে রহিম আফরোজ ছিল, আবারও হয়তো ভালো করছে, আরো কয়েকটা আছে। সো যারা আছে, হ্যাঁ, ইন্টেগো আছে, আরো কারা কারা আছে, তাহলে এখানে আপনি সোলারের কোন প্যানেল নিয়ে করবেন? আপনি কি সোলার ব্যবসায় আপনার হচ্ছে যে সোলার পাম্প নিয়ে কাজ করবেন, ইরিগেশন পাম্প, নাকি সোলার হোম সিস্টেম নিয়ে কাজ করবেন, নাকি সোলার ব্যবসায় আপনি হচ্ছে যে ইন্ডাস্ট্রিতে যে এখন ইয়ে হচ্ছে আপনার গভর্নমেন্টের সঙ্গে এনার্জি সেলের একটা কন্ট্যাক্ট থাকে, যে আপনি হচ্ছে যে আপনার একটা ফ্যাক্টরিতে যে আপনি সোলার বসাই দিবেন, তাদের এখানে এনার্জি ট্রেড হবে, মানে যখন ইলেকট্রিসিটি লাগবে তখন ইলেকট্রিসিটি লাইন দিয়ে আসবে, আর আপনার সোলার প্রজেক্টে যখন বেশি পাওয়ার হবে তখন সোলার ট্রেড করে আপনি ইলেকট্রিসিটি বিক্রি করবেন। অর্থাৎ লাইন থাকবে ডুয়েল কানেক্টিভিটি,
যখন আপনার সোলার সিস্টেম চালু থাকবে তখন আপনার ফ্যাক্টরি আপনার সোলার দিয়ে চলবে, আর যখন বন্ধ থাকবে বা আপনার কাজ হবে না তখন ন্যাশনাল গ্রিড থেকে নিয়ে নিবে। আবার সোলার যখন বেশি প্রডিউস হবে আপনার এখানে এনার্জি, তখন আপনার ফ্যাক্টরি থেকে যেটুকু লাগে এক্সট্রাটুকু আপনি আপনার ন্যাশনাল গ্রিডে দিয়ে দিবেন, ওইটা আপনার বিল থেকে হচ্ছে অ্যাডজাস্টেড হবে। এরকম অনেক অপশন আছে। তো সেইখানে আপনি কোন কম্পিটিটিভ অ্যাডভান্টেজ শুরু করবেন, দ্যাট ইজ আপ টু ইউ। এটা কি বোঝা গেছে? ক্লিয়ার? যারা যারা কোশ্চেন করছেন। বুঝতে পারছি স্যার। জি। সো অন্যরা কিছু লার্নিং হলো, যারা কোশ্চেন করলেন তারা তো করলেন, তিনজন করলেন, একজন আরএমজি, সোলার এবং লিডারশিপ। অন্যদের কি বলছি বলেন? আমাদের নতুন কোনো বিজনেস করতে হলে আমাদের এই জিনিসগুলো অ্যানালাইজ করে তারপর আমাদেরকে আগাইতে হবে, ডিসিশন ওইভাবে নিতে হবে। 100%, 100%। এটা না করলে ধরা খাবেন ভাই। জি আপনি জি জি। ব্যবসা করছেন, কায়েস মাহমুদ সাহেব, আপনি ব্যবসা করতেছেন 2024 সালে, 23 সালে, 20 সালে। আপনি যদি 75 সালে ব্যবসা করতেন, আপনি যদি 71, 72 সালে ব্যবসা করতেন, যা করেছেন সেটাই লাভ। যা করেছেন তাহলে কিন্তু এখন তখন ছিল একদম ব্যারেন ফিল্ড, একদম ফাঁকা মাঠ। আর এখন হচ্ছে পারফেক্ট use করবো কম্পিটিশন স্যার। যুগ। ঠিক আছে? বোঝা গেল ভাই? জি 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 স্যার। কেমন লাগলো এটা বলেন, এটা আপনি অনেস্টলি বলেন তো অন্যরা, যেটা কেমন লাগলো এই আলহামদুলিল্লাহ ভালো কাহিনী? লাগছে, ভালো হ্যাঁ। লাগছে। থ্যাংক জি। ইউ স্যার। ওকে। থ্যাংক ইউ স্যার, ভালো জি। লাগছে। জি। অনেক কিছু বুঝতে পারছি স্যার। তার মানে আমরা ডিসিশন নিতে হলে আমাদের এখানে তো সব সামারাইজ করা আছে, আমরা জাস্ট এইভাবে অ্যানালাইজ করে আমরা ফরওয়ার্ড হুম। হইতে পারবো। এখন কি আমরা আবার ওই যে এই কস্ট অপটিমাইজেশনটা আসছে, স্লাইড হ্যাঁ দেখা জি। যায়? ওকে। জি স্যার। এখন আমি আর কোশ্চেন নিচ্ছি না, আপাতত শেষ করতে হবে আমাকে, সেজন্য আমি একটু আগাই, তারপরে নেক্সট দিনে আমরা শেষ করব। আজকে আমি টানা পড়িয়ে যাই। সেখানে আমরা একটু আগের বারের একটু তাড়াহুড়ো করে পড়েছিলাম, এবার একটু পড়ি কেন আমরা কস্ট ডিডাকশন করব। এগুলো আলাদাভাবে মার্ক করে দিয়েছি আমি, আজকে রাতে এটা দিয়ে দিব। আগেরটা আমি দিয়েছিলাম আপনাদেরকে, সেটা আসলে একটু কেটে গেছিল, কেউ কেউ বলছেন, এটা একটু দেখে নিন। আজকে না, কালকে দিব আর কি। আজকে কালকে আপনি পেয়ে যাবেন। এখানে হচ্ছে cost reduction. Why reducing cost? Cost is a discipline, although not a popular topic. Cost reduction নিয়ে কথাবার্তা বললে কেউ হ্যাপি হয় না। ইজ এ নেসেসারি ওয়ান অফ ইজ নেসেসারি ওয়ান ফর ম্যানেজমেন্ট, কিন্তু এটা অ্যাভয়েড করার সুযোগ নেই। কেউ পছন্দ করে না, কিন্তু অ্যাভয়েড করার সুযোগ নেই। অ্যান্ড বিকজ কস্ট ন্যাচারালি ইনক্রিজ ওভার টাইম, এবং এটা কস্ট বাড়েই, আপনি ছেড়ে দিলেই বাড়ে। এটা হচ্ছে নদীর পানির মতো, এটা যদি আপনি কন্ট্রোল না করেন এটা বাড়তেই থাকবে। মোস্ট কোম্পানিজ এমবার্ক অন পিরিয়ডিক কস্ট কাটিং ইনিশিয়েটিভ। এমবার্ক মানে হচ্ছে, এমবার্ক মানে শুরু করা, যে অনবোর্ড করে না, এমবার্ক বলে। মোস্ট কোম্পানিজ এমবার্ক অন পিরিয়ডিক কস্ট কাটিং ইনিশিয়েটিভ টু রিডিউস এক্সপেন্স, অপটিমাইজ ক্যাশ ফ্লো অ্যান্ড ইমপ্রুভ প্রফিটেবিলিটি। মানে ম্যাক্সিমাম কোম্পানিগুলো টাইম টু টাইম, কোনো কোনো লম্বা প্ল্যান নেই। হঠাৎ করে মনে হলো ব্যবসায় লস হচ্ছে, অতএব আমি এমবার্ক করলাম কস্ট কাটিং এর একটা ইনিশিয়েটিভ, যার মাধ্যমে তারা চেষ্টা করে এক্সপেন্সকে রিডিউস করার জন্য, ক্যাশ ফ্লো বাড়ানোর জন্য। কারণ যখনই বেশি খরচ হয়ে যায় তখন ক্যাশ ফ্লোতে টানাটানি হয়ে যায়, বিল দিতে পারে না, পেমেন্ট করতে পারে না, ঝামেলায় পড়ে যায়, তখন এটা করে। অনেক কোম্পানি আছে ব্যবসা ভালো, প্রফিট ভালো, কিন্তু ক্যাশ ফ্লো প্রেশার, তারাও করতে পারে না। এবং অনেক ক্ষেত্রে ক্যাশ ফ্লো ভালো কিন্তু প্রফিটেবল নেই, তারাও কিন্তু এটা ইমপ্রুভ করার চেষ্টা করে। those measures become a top priority when a company is in financial crisis. নরমালি মাঝে মাঝে সবার করতে হয়, কিন্তু কোভিড এর মতো সিচুয়েশন অথবা ডলার প্রাইস 85 থেকে 115-20 হয়েছে, এরকম সিচুয়েশনে those measures become a top priority when a company is in financial distress, মানে তারা ফাইন্যান্সিয়ালি খুব প্রেসারে পড়ে গেছে। অ্যান্ড ডিউরিং এ ইকোনমিক স্লো ডাউন, হঠাৎ করে ইকোনমি স্লো হয়েছে, বেচা কেনা হচ্ছে না, স্টক মার্কেট যেমন মাঝে মাঝে আপনি চাইলেও ব্যবসা করতে পারবেন না। আমরা গত কয়েক মাসে স্টক মার্কেটে হিউজলি সাফার করছি। আমি একটা অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির ডাইরেক্টর, আমার নিজের ইনভেস্টমেন্ট, বিশ্বলিশের ইনভেস্টমেন্ট, উই আর সাফারিং। হয়তো নেক্সট উইক থেকে একটু একটু ভালো হওয়া শুরু করবো। তখন আপনি কেনা বেচা করলে আরো লস হইতো। মানে তখন যদি আপনি দীর্ঘ সময় ধরে একটা স্লো ডাউন ছিল, এই সময় আসলে স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে, কি করতে হবে বুঝতে হবে, চুপচাপ বসে থাকতে হবে। ইউজুয়ালি উইদিন দ্য ফোকাস অন হেড কাউন্ট, তখন যেটা করে মানুষ চুপচাপ বসে থেকে হেড কাউন্ট কমানোর চেষ্টা করে, ক্যাপিটাল এক্সপেন্ডিচার কমায়, মানে নতুন করে আর কোনো ফার্নিচার কিনে না, গাড়ি কিনে না, ফ্যাক্টরি এক্সপানশন করে না, এবং প্রজেক্ট ডিফারেল করে। একটা প্রজেক্ট নিচ্ছিল, নতুন করে একটা ব্যবসা করবে, এটা 3 বছরের জন্য, 5 বছরের জন্য ডিফার করে দেয়। সো সেটা হচ্ছে জেনারেল কাজ টাজ করে, সাচ রিয়াক্টিভ। এই সবগুলোই আপনি টাইম টু টাইম, যখনই প্রফিট কমলো, ক্যাশ ফ্লো কমলো, এক্সপেন্স কমলো, তখন আপনি হঠাৎ করে কস্ট রিডাকশনের প্রসেস নিলেন, অথবা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস অথবা স্লোডাউন, ইকোনমিক রিসেশনের সময় এসে আপনি হচ্ছে হেড কাউন্ট লোক কমাই দিলেন, ক্যাপিটাল এক্সপেন্ডিচার এলিমেন্ট করলেন, প্রজেক্ট ডিফারেল করলেন। সাচ রিয়াক্টিভ অ্যাপ্রোচ ইজ নট অনলি ডিমোরালাইজ বাট অলসো লার্জলি ইনএফেক্টিভ। এটা করতে গেলে হঠাৎ করে এমপ্লয়ীদের ভিতরে একটা হতাশা দেখা দেয়, বিজনেস পার্টনাররা হতাশ হয়ে যায়, ডিস্ট্রিবিউটররা হতাশ হয়ে যায়, তখন কোনো কাজ হয় না। সো অ্যাজ এ রেজাল্ট এর ফলে কি হয়,
মোস্ট কোম্পানিজ পারসুইং কস্ট কাটিং নট অনলি ফেল, তারা কস্ট কাটাল করতে গেলে তারা ফেল করে টু মিট দেয়ার টার্গেট, কস্ট কাটাল করে আসলে টার্গেট ফিল আপ করা যায় না, বাট ফাইন্ড দেমসেলফ ইন এ উইকার পজিশন। উল্টা হয়ে যায়, আপনি হয়তো প্রোডাক্ট ডিফারেল করে দিচ্ছেন, কোয়ালিটি বাড়ান নাই, অন্যরা কোয়ালিটি বাড়ায়, এই ক্রিটিক্যাল সময় স্লো ডাউনে মার্কেট দখল করে ফেলছে। কোভিড এর সময় অনেকে চায়না থেকে ইম্পোর্ট করতে পারেনি, অথবা এই ব্যাংকের ক্রাইসিসের সময় অনেক সময় এলসি করতে পারেনি। যারা ব্যাংকের সাথে ভালো ব্যবসা করতে পারছে, ভালো রিলেশনশিপ মেনটেন করতে পারছে, তারা কিন্তু প্রোডাক্ট নিয়ে এই সময় আরো ভালো ব্যবসা করছে। আমি কাপড় ব্যবসায় অনেকদের চিনি, কাপড় ব্যবসার মার্জিন ছিল হোলসেলে 1-2%, তারা 5%-এ নিয়ে গেছে, কারণ অনেক কাপড় ব্যবসায়ী কাপড় ইম্পোর্ট করতে পারেনি। কিন্তু কাপড়ের মতো একটা ডেইলি প্রোডাক্ট যেটা ডিমান্ড মার্কেটে আছে, সেটা যখন আপনার মার্কেটে ফাঁকা হয়ে গেছে, অন্যরা ইম্পোর্ট করতে পারে, তখন যে বেশি প্রাইস চার্জ করছে। এবং আমি আপনাদেরকে বলেছিলাম, একটা বড় গ্রুপের আমি ফাইন্যান্স ডিরেক্টর ছিলাম, সেই গ্রুপে কোভিড এর পরে হঠাৎ করে সেলস প্রফিট সব বেড়ে গেছিল, কারণ ছোট ছোট সাপ্লায়াররা এই কোভিড এর সময় অনেক কারণে তাদের চায়নার কাউন্টার পার্ট বন্ধ হয়ে গেছে, ঝামেলা হয়েছে, ব্যাংক এলসি করতে পারেনি, টাকার ক্রাইসিসে পড়ছে, দোকানে বাকি দিয়ে রাখছে, দোকানগুলো বন্ধ হয়ে গেছে, ক্যাশ কালেকশন করতে পারেনি, ফলে তারা ব্যবসা থেকেই উইকার হয়ে গেছে। সো এরকম রিয়াক্টিভ অ্যাকশন নিলে আপনি উইকার হয়ে যাবেন উইথ কস্ট বাউন্সিং ব্যাক, এবং পরবর্তীকালে আরো কস্ট বেড়ে যায়, এবং কম্পিটিটিভনেস সিভিয়ারলি এরোডেড, এবং কম্পিটিটিভনেস চলে যায়। কম্পিটিটিভনেস মানে হচ্ছে আপনি আর মার্কেটে কম্পিটিটিভনেস থাকে না, আপনি আর আপনার আপনার কম্পিটিটরদের সাথে টিকতে পারেন না, আপনার প্রতিযোগিতা করার এনার্জি নষ্ট হয়ে যায়। সো দ্যাট ইজ এ মানে জেনারেল কস্ট রিডাকশন। এটাকে আমরা এই কোর্সে শুরু থেকেই বলছিলাম এটা আমরা করব না। আমরা যেটা করছিলাম সেটা হচ্ছে এরকম, টপ প্রফেশনালস খুব খেয়াল করেন, টপ প্রফেশনালস নো, আমাদের মতো যারা টপ প্রফেশনাল, আগেও কিন্তু আমি একবার এটা আপনাকে আলাপ করছি, কিন্তু তখন তাড়াহুড়ো করেছি। এবার যেহেতু আমরা টোটাল কনসিলিউটেড একটা শেষ করবো আগামী 2 দিনে, আমি একটু সময় নিয়ে পড়াচ্ছি। টপ প্রফেশনালস নো দ্যাট ইচ ডলার আর্ন ইন সেলস কন্ট্রিবিউশন অনলি এ স্মল পার্সেন্টেজ অফ প্রফিট, অর্থাৎ 1 টাকা সেল করলে হয়তো 5 পয়সা প্রফিট অ্যাড হয়। আমরা এনপি যদি 5% হয়, তাহলে 1 টাকা সেল করলে 5% প্রফিট অ্যাড হয়, ওয়াইল ইচ ডলার সেভড গোজ ডাইরেক্টলি টু দ্য বটম লাইন। কিন্তু 1 টাকা যদি সেভ করতে পারেন, সরাসরি আপনার বটম লাইন মানে নেট প্রফিট অ্যাড হয়। অর্থাৎ আমি যত গ্রুপে স্ট্র্যাটেজি নিয়ে কাজ করেছি, গত 2022 সালে একটা বড় গ্রুপের ব্র্যাক সিডিএমএ তে ফুল ডে, যে আপনাকে প্রেজেন্টেশন দেখালাম, বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে 2 দিনের ওয়ার্কশপ করেছি, অথবা কস্ট রিডাকশন, কস্ট অপটিমাইজেশনের যে কাজগুলো করি, এখনো দুইটা, একটা আইটি কোম্পানি আর একটা বড় কোম্পানি, গ্রোয়িং কোম্পানি, যারা মাসে টার্নওভার 8-10 কোটি টাকা, তারা অনলাইন এবং অফলাইনে এফএমসিজি প্রোডাক্ট সেল করে, হেলথ প্রোডাক্ট সেল করে, তাদের এখানে আমরা কাজ করছি এজ এ কনসালটেন্ট। তাদেরকে বলি যে আপনারা যদি 1 টাকা সেল বাড়াতে পারেন, তাহলে হয়তো নেট প্রফিট 5-7% যোগ করবেন, কিন্তু যদি 1 টাকা রেশনালি লজিক্যালি যদি কস্ট অপটিমাইজ করতে পারেন, কস্ট কমাইতে পারেন, ওই 1 টাকা সরাসরি বটম লাইনে অ্যাড হয়, নেট প্রফিট অ্যাড হয়। They achieve about half of their profit improvement directly from cost reduction by doing 3 things differently। 3টা কাজ তাদের করতে হবে। এই 3টা কাজ করলে আপনি কিন্তু ওভারঅল একটা অ্যাডভান্টেজ নিতে পারবেন। প্রথমটা হচ্ছে ফার্স্ট, দে অ্যাক্ট আর্লি বিফোর গেটিং ইনটু ট্রাবল। আমরা যারা এখানে, আমি আমি নাম বলবো না, আমি অনেক প্রফেশনাল বা অনেক এন্টারপ্রেনারদের চিনি, যারা মানে ভুলভাল স্ট্র্যাটেজি নিয়ে প্রপারলি কস্ট অপটিমাইজেশন স্ট্র্যাটেজি নেয় নাই, কস্টিং ঠিক নাই, বাজেটিং ঠিক নাই, প্রফেশনালদের না নিয়ে ইচ্ছা মতো ব্যবসা বাণিজ্য করে, যখন তারা ডিপ প্রবলেমে পড়ে গেছে, তখন এখান থেকে বেরোয় আসা কঠিন। অতএব আপনাকে আর্লি অ্যাডাপ্টার হইতে হবে, আর্লি আপনাকে কোপ আপ করতে হবে। ফার্স্ট, দে অ্যাক্ট আর্লি বিফোর গেটিং ইনটু ট্রাবল, প্রবলেমে পড়ার আগে। ওই যে আমরা ছোটবেলায় পড়তাম না যে আপনার হচ্ছে যে প্রবলেমের আগেই আপনাকে যাইতে হবে, যিনি হচ্ছে প্রবলেম করার পরে করে, এটা কি একটা জন্য ইয়ে ছিল যে আপনার তাদেরকে হচ্ছে এই কেউ দেখে শিখে, কেউ ঠেকে শিখে। তো আমরা হচ্ছে যে ঠেকে না শিখে দেখে শিখতে হবে, আমাকে খোঁজ খবর নিতে হবে, মার্কেট যাচ্ছে কিরকম, ইকোনমি কেমন যাচ্ছে, অন্যরা কম্পিটিটর কে কি করছে, এগুলো করে আমাকে আর্লি ইনিশিয়েটিভ নিতে হবে। তাহলে বলছে ফার্স্ট, দে অ্যাক্ট আর্লি বিফোর গেটিং ইনটু ট্রাবল, following the principle do as long you can before you must and cannot। যদি এমন হয় যে আপনাকে প্রতিদিন রমনায় হাঁটতে হবে, না হাঁটলে আপনি ইউরিক অ্যাসিড বেড়ে যাবে, না হাঁটলে আপনার হার্টে প্রেশার বাড়বে, এখন আপনি এটা করছেন না, প্রতিদিনই অ্যালার্ম দিয়ে রাখেন, ঘুমান ইচ্ছা মতো, রাতে 2টায় ঘুমান, সকালে ওঠেন না, হাঁটেন না, ইচ্ছা মতো খাওয়া দাওয়া করেন। সো আপনি যখন করার কথা তখন করলেন না, ডু অ্যাজ লং ইউ ক্যান, যখন আপনি পারবেন, বিফোর। বাট এমন যদি হয় ওয়েট হয়ে গেছে 100 কেজি, তখন আপনি ওয়েটের জন্য হাঁটতে পারছেন না, পায়ের গোড়ালি ফুলে যাচ্ছে,
বিভিন্ন ধরনের কমপ্লিকেসি হয়ে যাচ্ছে, তখন আপনি ইভেন হাঁটুর ক্ষয় শুরু হয়ে গেছে, পায়ের হাড় ক্ষয় শুরু হয়ে গেছে, তখন আপনাকে করতেই হবে, কিন্তু আপনি করতে পারছেন না, কারণ অলরেডি ইউ আর বিকাম উইকার। সো আগে আর কি, বিপদে পড়ার আগে নিজে যদি করেন তাহলে কিন্তু আপনি, এই জন্য লাইনটা খুব ইম্পর্টেন্ট, এই জন্য আলাদাভাবে মার্ক করে রাখছি, ডু অ্যাজ লং ইউ ক্যান বিফোর। আগে করেন, ইউ বিফোর ইউ মাস্ট হ্যাভ টু ডু, বাট তখন আর করার সময় থাকে না, তখন অলরেডি খড়কুটার মতো সবাই আমি খুঁজি, কিন্তু হয় না। সেকেন্ড হচ্ছে, দে দে go beyond the short-term cost containment and adapt practice that provide structural cost advantage and cannot easily be replicated. তারা প্রথমে শর্ট টার্ম কিছু খরচ কমায়, কিন্তু তারা এমন কিছু প্রসেস প্র্যাকটিস করে, এমন কিছু এসওপি ডেভেলপ করে, এমন কিছু লং টার্ম ইনিশিয়েটিভ নেয়, যেটা আর কি অন্য কম্পিটিটররা এটা অ্যাডাপ্ট করতে করতে অনেক সময় লেগেছে, কারণ তারা তো স্ট্র্যাটেজি ফর্মুলেট করে কস্ট রিডাকশন করছে, তারা তো তাড়াহুড়ো করে কস্ট কাটল করে নাই, তারা তো তাড়াহুড়ো করে কস্টকে বাদ দেয়নি। তারা যেটা করেছে, তারা লং টাইম ধরে ধরে আস্তে ধীরে আপনার কম্পিটিটর অ্যানালাইসিস করে, ফর্মুলা দিয়ে, তারা হচ্ছে যে আপনার কম্পিটিটরকে ফলো করে, তারা হচ্ছে আপনার অনেক কিছু বিবেচনা করে, তারা হচ্ছে লং টার্ম একটা কস্ট রিডাকশন মানে প্ল্যান নিয়েছে, স্ট্র্যাটেজি নিয়েছে। এটা হচ্ছে সেকেন্ড। থার্ড হচ্ছে, দে এমবেডেড কন্টিনিউয়াস কস্ট রিডাকশন ডিসিপ্লিন ইন দেয়ার ওয়ে অফ ওয়ার্কিং। অর্থাৎ তাদের নিশ্চয়ই, তারা যারা ভালো করে, তাদের একটা কস্ট ডিপার্টমেন্ট থাকে, কস্টিং, বাজেটিং, কস্ট কন্ট্রোল, এবং তারা সারা বছর সারা জীবন ধরে এটা চালায়। এটা একদিনের কাজ না, শুরু করলাম হয়ে গেল বন্ধ করলাম এরকম না, এটাতে কস্ট বাউন্স ব্যাক করে বিপদ হয়ে যায়। সো বাই ডুইং সো দে ডেভেলপ এ ক্যাপাসিটি টু রিকগনাইজ ডাউন টার্নস আর্লি। এমন একটা মেকানিজম তৈরি করে, এমন স্ট্র্যাটেজি ফলো করে, যাতে করে ডাউন টার্নস কিছুদিন পর পর, 10 বছর পর পর, স্টক মার্কেট একবার 2010-এ ধস হয়েছে, এরপরে এসে কিছুদিন ভালো ছিল, আবার 2000 কোভিডের আগে বিপদ হয়েছে, কোভিডের পরে কিছুদিন ভালো ছিল, আবার হয়েছে। রিয়েল এস্টেট মার্কেট 2010 সাল পর্যন্ত হেভি ভালো ছিল, এরপর হঠাৎ করে বন্ধ হয়েছে। এরকম করে আপনার কখনো কখনো যে কোনো ইন্ডাস্ট্রি, যে কোনো জায়গায় ডাউন টার্নস আসতে পারে। এটা আর্লি আপনাকে ডিটেক্ট করতে হবে, রেসপন্ড র্যাপিডলি, দ্রুত এটা ইনিশিয়েটিভ নিতে হবে, অ্যান্ড রিডিউস কস্ট রিলেন্টলেসলি মানে কন্টিনিউসলি, সবসময় কস্ট কমাইতে হবে। এটাকে জাপানি বলে হচ্ছে টিকিউএম, টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট, এবং জাস্ট ইন টাইম, এবং হচ্ছে কোয়ালিটি ম্যানেজমেন্ট করে কন্টিনিউয়াসলি আপনার হচ্ছে এফোর্ট দিতে হবে। একদিন করে বন্ধ থাকলে হবে না, এক মাস করে বন্ধ করলে হবে না। ওয়াইল ক্রিয়েটিং আনএক্সপেক্টেড অপরচুনিটি। হঠাৎ করে আপনি দেখবেন যখন কম্পিটিটররা ভুলভাল করে বিপদে পড়ে গেছেন, তখন আপনি আনএক্সপেক্টেড অপরচুনিটি পাবেন, এবং এটাকে আপনি ক্যাপচার করে আপনি দাঁড়ায় যাবেন, অন্যরা পড়ে যাবে। ইন এ ডিপ ডাউন টাইম, দ্য কস্ট ইনস্ট্যান্ট সাচ কস্ট ইনস্টিংক্ট কাপলড উইথ এ ডিসিপ্লিন প্রসেস। যখন আপনার খুব ডিপ ডাউন টাইম আসবে, অনেক বড় সমস্যা আসবে, তখন আপনি যেহেতু দীর্ঘদিন ধরে কস্ট রিডাকশন স্ট্র্যাটেজি নিয়েছেন, আপনি ব্যবসা বুঝে শুনে করছেন, আপনি তখন দাঁড়ায় থাকবেন, আপনি এটা প্রসেসে আপনাকে হেল্প করবে, হেল্প স্টেবিলাইজিং দ্য বিজনেস অ্যান্ড সার্ভস অ্যাজ এ লঞ্চ প্যাড ফর দ্য ফিউচার গ্রোথ। আপনাকে ধরুন একটা, এই যে আমরা যেমন বিমা প্লেন সরি আমাদের বিল্ডিং এর উপরে হেলিপ্যাড দেই না, আপনার বিল্ডিং এ হেলিপ্যাড হচ্ছে হেলিকপ্টার নামার জন্য, এরকম আপনি একটা বেসমেন্ট পাবেন, লঞ্চ প্যাড বলে। ফিউচার গ্রোথ আপনি করতে পারবেন, অন্যেরা যেখানে বিপদে পড়বে আপনি সেখানে আগায় যাবেন। সো এইটাই হচ্ছে কস্ট কিভাবে করবেন। এই কথার ভিতরেই কিন্তু অনেক কথা বলা আছে, ফর্মুলা টেকনিক আমরা শিখছি, বিভিন্ন টার্ম শিখেছি, বাট এই কথাটা ইজ মোর ইম্পর্টেন্ট দেন টেকনিক, বিকজ আপনাকে আগে বুঝতে হবে কি করতে হবে। আমার রিকোয়েস্ট হচ্ছে এই ভিডিওটা আবার দেখবেন, বোঝার চেষ্টা করবেন। এরপর দেখেন, লোয়ারিং কস্ট বেস করার জন্য কি হবে, রাদার দেন এমপ্লয়িং দ্য ট্রেডিশনাল কস্ট কাটিং অ্যাপ্রোচ, আমরা যেটা নিচ্ছি বা যেটা নিয়ে আলাপ করছি, বা টোটাল বই এবং এই পিপিটি এবং যা যা আমি ক্লাস নিয়েছি, এই টোটালকে আমরা বলতে পারি আওয়ার কস্ট রিডাকশন প্রোগ্রাম। এটাকে বলি সিআরপি, ক্রিয়েটস ভ্যালু ফর কোম্পানিজ লুকিং ফর সিগনিফিকেন্ট অ্যান্ড সাস্টেনেবল গেইনস, নট অনলি বাই রিডিউসিং ব্যাড কস্ট, আমরা ব্যাড কস্ট শিখেছিলাম আগের বার, বলছিলাম কোনগুলো ব্যাড কস্ট, অ্যান্ড রিথিঙ্কিং রিকোয়ারমেন্ট। তখন আপনার উল্টাপাল্টা বাইং হ্যাবিট নষ্ট করে, আপনাকে বলেছিলাম প্রথম দিনে যে আপনার যদি ওয়ার্ড্রোব খুঁজেন, দেখবেন 70% শার্ট আপনি গত 2 মাসে পরেন নাই। আপনি এইগুলা করেন, আপনি ক্রেডিট কার্ড থাকলেই, 4টা ক্রেডিট কার্ড থাকলেই দেখবেন হঠাৎ করে ইম্পালস বাইং হয়, হঠাৎ করে আপনি বাই করে ফেলেন। এই হ্যাবিটটা চেঞ্জ করতে হবে, ব্যাড কস্টকে অ্যাভয়েড করতে হবে, বাট অলসো বাই ফ্রিং আপ রিসোর্সেস। তখন আপনি যখন এক্সট্রা খরচ কমায় ফেলবেন, তখন রিসোর্স ফ্রি হয়ে যাবে, অ্যান্ড ডেভেলপিং দেম ফর মোর প্রোডাক্টিভ ইউজ। অ্যান্ড বিকজ অফ দ্য সিআরপি অ্যাপ্রোচ, এই যে আপনার কস্ট রিডাকশন প্রোগ্রাম আপনারা নিবেন, তখন হচ্ছে ক্রিয়েট নিউ
process and perspective, it allows our team discover নিউ ওয়ে টু আনলক গ্রোথ। আপনি তখন দেখবেন যে এই যে টাকা সেভ করছেন, বিজনেসকে রিসাফল করছেন, বিজনেসকে নতুন করে রিথিঙ্ক করছেন, তখন আপনি দেখবেন যে আপনি নতুন নতুন উইন্ডো ওপেন হয়েছে, আপনি নতুন নতুন R&D কাজ করতেছেন। হ্যাঁ, আপনি বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে যেসব ব্যবসাগুলো জীবনে হবে না এগুলোকে বন্ধ করে দিলেন। যে যে আমি এই যে স্ট্র্যাটেজি দেখালাম যেটা আপনার অলরেডি এফিসিয়েন্সি আনতে পারছেন না, ভালো করতে পারছেন না, এগুলো বন্ধ করে ফোকাস করেন, নর্মাল ফোকাস বিজনেস করেন। ফাইনালি থ্রু দ্য থ্রু দ্য অ্যাপ্লিকেশন অফ লিন প্রিন্সিপাল, এই যে লিন ম্যানুফ্যাকচারিং এর একটা আমি এই দেওয়ার কথা ছিল, মনে হয় দেই নেই, আজকে দিয়ে দিব। লিন ম্যানেজমেন্টের লিন স্টার্ট আপ নামে একটা বইয়ের বুক রিভিউ করছিলাম, এটার নাম হচ্ছে লিন স্টার্ট আপ, এটা দিয়ে দিব, এটা দেখবেন। লিন স্টার্ট আপের কিভাবে ব্যবসা করতে হয়, লিন স্টার্ট আপ বইটা পড়লেও হবে, অথবা যদি সংক্ষেপে করতে চান আমার বুক রিভিউটা দেখলে হবে। এই আপনাকে লিন প্রিন্সিপাল এন্ড স্ট্যান্ডার্ড উই এনশিওর দ্য প্রসেস অফ কন্টিনিউয়াস কস্ট রিডাকশন will be embodied in the way of working so that savings are not only delivered but also new cost advantage sustained over time। শুধু কস্ট রিডাকশন হবে না, লম্বা সময় আপনি অন্য থেকে টিকে যাবেন। যারা হচ্ছে কস্ট স্লিম কস্ট, যেমন ধরেন আপনি আপনার হচ্ছে যে লেটস সে আপনার আইফোন, কিন্তু তারা হচ্ছে যেহেতু মার্কেটিং স্ট্র্যাটেজি, তারা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, তারা কিন্তু তাদের স্ট্র্যাটেজিতে কিন্তু তারা কস্ট রিডাকশন খুব একটা ফলো করে না। কিন্তু ফিচার ফোনের ব্যবসা, আপনারা একটা ওদিন একটা নিউজ দেখলাম যে নতুন করে ইয়াং জেনারেশন স্মার্টফোন বাদ দিয়ে ফিচার ফোনে আসতেছে, কারণ স্মার্টফোনে অনেক টাইম নষ্ট করে সোশ্যাল মিডিয়া বিভিন্ন অ্যাপসে বিভিন্ন সময়। তো এখন যদি আবারও ফিচার ফোন চালু হয়, তখন কিন্তু ফিচার ফোনে কিন্তু ডিফারেন্সিয়াল স্ট্র্যাটেজি চলবে না, ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি চলবে না, তারা কস্ট রিডাকশনে চলবে। তো কস্ট রিডাক্ট করলে করলে আবারও দেখা যাবে নোকিয়া আবার একটা ভালো জায়গায় চলে গেছে। কিন্তু নোকিয়া কোনোদিনই যে তাদের হচ্ছে, আমার ধারণা এখন আপনার আইফোনের সাথে কম্পিটিশনে যাওয়া হচ্ছে, নোকিয়া হচ্ছে লক্ষ লক্ষ লোকের কাছে যাবে আর ওরা যাবে হাজার লোকের কাছে, ঠিক আছে? সো স্ট্র্যাটেজি দুইটা, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন স্ট্র্যাটেজি, যারা হচ্ছে টয়োটা করবে বা যারা হচ্ছে ন্যানো করবে ইন্ডিয়ায়, অথবা এরা এরা কিন্তু আপনার হচ্ছে আপনার বিএমডাব্লিউর সাথে কম্পিটিশন যাবে না। সো দ্যাট শুড বি দ্য স্ট্যান্ডার্ড। সো এনি কোশ্চেন সো ফার? সো এখন হচ্ছে আপনার কস্ট রিডাকশনের জন্য আপনি কেন করতে হয়, কারণ ইউ এক্সপিরিয়েন্স প্রেশার ফ্রম দ্য কম্পিটিটর। শুরুতেই বলছিলাম জীবন সাহেবের কোশ্চেনের অ্যান্সারে যে আপনাকে কিন্তু কম্পিটিটর প্রেশার দিবে। সেকেন্ড হচ্ছে ইউ ইউ লস্ট ভলিউম ডিউ টু মার্কেট শিফট অর ইকোনমিক স্লোডাউন। অনেক সময় যেটা হয় যে দেখা গেল যে আমাদের বাংলাদেশে কি হয়, আপনার আমাদের গার্মেন্টস সেক্টরে আনরেস্ট অথবা খরচ বেড়ে যাওয়া বিভিন্ন কারণে, প্রপারলি না করার কারণে আংটাডের নিয়ম আসছে, কারণ আমাদের রানা প্লাজার ঝামেলার পরে তখন আমাদের মার্কেট শিফট হয়ে গেছে ভিয়েতনাম, তারপরে কম্বোডিয়া, তারপর হচ্ছে ভিয়েতনামে বেশি গেছে, ইন্ডিয়া, এইসব জায়গায় চলে গেছে, শ্রীলঙ্কা। সো আপনি যখন ভলিউম লুজ করবেন তখন কিন্তু মার্কেট শিফট হয়ে যাবে। সো আপনাকে কস্ট কমায় আপনাকে কম্পিটিশন থাকতে হবে। ইওর কোম্পানি গ্রিউ থ্রু অ্যাকুইজিশন। অনেক সময় হচ্ছে যেমন আর একটা কোম্পানি কিনে ফেলছেন, কজিং ইনফ্লেটেড ওভারহেড। অর্থাৎ আমি বলি সানোফি অ্যাভেন্টিস নামে একটা কোম্পানি নামে একসময় কিছুদিন কাজ করেছিলাম, এটা গ্লোবাল জায়ান্ট কোম্পানি। আবার অর্গানন নামে একটা কোম্পানি ছিল, এটা নোভিস্টার কনভার্টেড হয়েছিল। বেক্সিমকো তারা হচ্ছে নোভার্টি সেনোফিকেও কিনে নিছে, আবার হচ্ছে অর্গাননকে কিনে নিছে। এটা কেনার ফলে বেক্সিমকোর কিন্তু বেক্সিমকো লিমিটেড বা বেক্সিমকো ফার্মার হিউজ খরচ বাড়ছে। এখন তারা যদি এটা কেনার ফলে এক্সট্রা অ্যাডভান্টেজ না নিতে পারে, তাহলে এই খরচটা তাদের ফাইন্যান্সিয়াল খরচ হিসেবে আসবে। যদিও বেক্সিমকো এখন পলিটিক্যালি খুব পাওয়ারফুল, এই কারণে এটা গায়ে লাগছে না। বাট পিওর ব্যবসা যদি হতো, তাহলে এরকম বড় অ্যাকুইজিশন করার ফলে খরচ বেড়ে যায়, যদি আপনি ওভারঅল এটাকে কস্ট কন্ট্রোল না করতে পারেন, তাহলে কিন্তু আপনি ডিপ শিটে পড়ে যাবেন। তারপরে বলতেছে ইউ আর ডিলিং উইথ দ্য আফটার ম্যাথ অফ এ রিসেন্ট মার্জার। অনেক সময় মার্চ করেও কোনো ঝামেলায় পড়ে যায় অনেক সময়। একটু রিডিউস করেন, আপনার বাইরের শব্দ আসছে আপনি। আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেক সময় মার্জার ডিমার্জারের মাধ্যমে অনেক সময় ঝামেলা তৈরি হয়। তারপরে কি হয়, আপনি হচ্ছে ইন্ডাস্ট্রি ডাইনামিক আর রেগুলেটরি রিফর্মস কস্ট, অনেক সময় কস্ট প্রফিট প্রফিট প্রেশার। হ্যাঁ, এটা হয় স্যার কি, এটা এক্সাম্পল দিলে ভালো হয়। কোটা এই যে কোটা। রিসেন্ট মার্জারের ফলে আমাদের যে সমস্যাটা হয়, হ্যাঁ মার্জারের ফলে তো ব্যবসাটা বিজনেসটা এক্সপান্ড হয় অ্যাকচুয়ালি। হ্যাঁ, এইখানে আমাদের কিভাবে এই জিনিসটা আবার ব্যাক ওকে করে ওকে কেমন ওকে ওকে, বলছি বলছি। আচ্ছা দেখেন, মার্জার করলে আপনার দুইটা হয়, কম্পিটিটর বন্ধ হয়ে যায়, কিন্তু
মার্জার করার ক্ষেত্রে বাংলাদেশে নতুন একটা প্রতিযোগিতা কমিশন আসছে। মার্জার চাইলে আপনি করতে পারবেন না, কারণ মার্জার করে যখন আপনি অনেক কোম্পানি থেকে, খুব ভালো কোশ্চেন করছেন, এই প্রতিটা লাইন অ্যান্সার করার জন্য আমার 15 মিনিট করে বলতে হবে, এই জন্য আমি অনেক সময় তাড়াহুড়ো করে বলে যাই টু এন্ড দ্য ক্লাস। বাট এটা ভালো কোশ্চেন করছেন, এটা বুঝে নেন, একটা পয়েন্ট বুঝতে বুঝবেন। মার্জারটা করলে লাভ হয় হচ্ছে ব্যবসায়ীদের, ক্ষতি হয় কাস্টমারের। কারণ যখন আপনি গ্রামীণ ফোন একা ছিল তখন তারা মনোপলি ব্যবসা করছে, এরপরে অনেকগুলো কোম্পানি আসছে, এখন দেখেন এসে আপনার এই এয়ারটেল হচ্ছে অ্যাকুইজিশন করলো প্রথম হচ্ছে আপনার ইয়েকে, ধাবি গ্রুপকে, তারপরে একটেল আর ধাবি গ্রুপ মার্চ করে ফেললো, মানে ওয়ারিদ এবং একটেল মার্চ করে গেল। এবং এবার আবার এই ধাবি গ্রুপের এই ধাবি গ্রুপের যে ব্যবসাটা নিছিল এয়ারটেল, সেটা আবার হচ্ছে রবির সাথে মার্জার শুরু হলো। এরা বাংলা লিঙ্কের সাথে আবার মার্জার হয়ে যেতে পারে। সো এই মার্জার হইলে কাস্টমাররা লুজার হয়, কোম্পানি অনেক সময় গেইন করে, কারণ তখন মনোপলির দিকে যায়। কিন্তু প্রবলেম হচ্ছে এখানে, এটা উল্টা সাইড বলছি। উল্টা সাইড মানে মার্জার করার ফলে দুইটা কোম্পানির অনেক এমপ্লয়ি অ্যাড হয়। যেমন আমি আপনাকে ছোট উদাহরণ দিই, এই সেনোফি যে যখন সেনোফিকে ফার্মাকে যখন কিনলো হচ্ছে বেক্সিমকো, তখন অপশন ছিল যে আপনি গোল্ডেন হ্যান্ডশেক দিয়ে চলে যেতে পারেন, অনেক এমপ্লয়ি বেনিফিট দিয়ে তাদেরকে ছেড়ে দিতে হচ্ছে, অথবা তারা নতুন কোম্পানিতে টিকতে গেলে তাদের বেতন বেড়ে যায়। অর্থাৎ বেক্সিমকো লোকাল কোম্পানি, তাদের স্যালারি লেভেল কিন্তু কম্পারেটিভলি রেশনাল ছিল, মাল্টিন্যাশনাল স্যালারি এবং বেনিফিট হাই। যখন লোকাল কোম্পানি মাল্টিন্যাশনাল কোম্পানিকে অ্যাকুইজিশন করলো, তাহলে ওভারঅল কস্টে একটা ইম্প্যাক্ট পড়ে যায় এবং তারা রিডেন্ডেন্ট হয়, তাদের এমপ্লয়ি সংখ্যা বেড়ে যায়। কারণ তাদেরকে বাদ দিতে গেলেও তাদের লং টার্ম এমপ্লয়ি বেনিফিট, আপনার পিএফ, জিএফ, ডাব্লিউপিপিএফ, আপনার হচ্ছে শেয়ার অপশন সহ হিউজ কস্টলি হয়ে যায়। যেমন রবি গ্রামীণ ফোন মাঝে যখন এমপ্লয়ীদেরকে গোল্ডেন হ্যান্ডশেক করছে, এক একজনে 1 কোটি 1.5 কোটি টাকা দিতে হয়েছে। সো আইদার আপনাকে টাকা দিয়ে সরে যেতে হয়, অথবা তাদেরকে পুষতে গেলে অনেক হাতি বসার মতো কষ্ট হয়। অতএব মার্জার করে যেমনি আপনি মার্কেটে একটা স্ট্র্যাটেজিক অ্যাডভান্টেজ নিবেন, আপনি মনোপলের দিকে যাবেন, সঙ্গে সঙ্গে আপনার কিছু খরচও বাড়তে পারে। এই খরচ বাড়ার পার্টটাকে বলেছি যে এইখানে কস্ট রিডাকশন না করলে মার্জারের পরে অনেক কোম্পানি ক্ষতিগ্রস্ত হয়। ইজ ইট জি জি, ক্লিয়ার টু ইউ নাও? থ্যাংক ইউ। আচ্ছা, আচ্ছা, ইন্ডাস্ট্রি ডাইনামিক্স অর রেগুলেটরি রিফর্মস কজ প্রফিট, অনেক সময় কজ প্রফিট প্রেশার, অনেক সময় নতুন আইন আসে, যেমন ভ্যাট ভ্যাট বেড়ে যায়, আইটি কোম্পানি ট্যাক্স উঠাই দিবে বলছিল, ভ্যাট অনেক ক্ষেত্রে বাড়ে। তারপরে আপনার যেমন একসময় আমরা ভিওআইপি ব্যবসা করতাম, ভিওআইপি ব্যবসায়ী চলে না, কারণ এখানে রেগুলেটরি চলে আসছে। সো এই রেগুলেটরি প্রেশারের কারণে অনেক সময় রিফর্মের কারণে হয়। ইওর বাজেট গ্রিউ উইদাউট অ্যাচিভিং সিগনিফিকেন্ট ইকোনমিক অফ স্কেল, বাজেট বাড়ায় ফেলছেন, লোকজন সেলসের লোকজন বলছে স্যার ডাবল করে ফেলবো সেলস, আমরা লাভ দিয়ে ডাবল অনুযায়ী লোকজনের বেতন বাড়াইছেন, লোকজন নিয়েছেন, প্রোডাকশন ফ্যাসিলিটি বাড়াইছেন, পরে দেখেন আরো 5টা কম্পিটিশন চলে আসছে। আপনার আকিজ এখন অনেক ধরনের ব্যবসায় ঢুকতেছে, বুঝে না বুঝে ঢুকে যাচ্ছে। আকিজের যেহেতু টাকা আছে, তারা তাদের টোবাকো ইউনিট অনেক বেশি দামে বিক্রি করে ফেলছে, তারা বিভিন্ন ব্যবসা করছে। যেমন গ্রামীণ ফোন যখন ছিল, যখন বাংলা লিঙ্ক আসলো, হঠাৎ করে মোবাইল ইন্ডাস্ট্রির স্যালারি বেড়ে গেল, কারণ গ্রামীণ ফোনের এমপ্লয়িরা ধুমায় ঢুকতে শুরু করলো হচ্ছে বাংলা লিঙ্কে। এরপরে তারা নতুন করে আবার ঢুকে গেল হচ্ছে নতুন করে ধাবি গ্রুপ বা আহ, এই যে ব্যাংক আলফালা ব্যাংকের যে ইয়ে ছিল আপনার ওয়ারিড টেলিকম, ধাবি গ্রুপ আসায় আবার বেতন বাড়লো। সো আপনার হঠাৎ করে এমপ্লয়ীদের ফোরকাস্ট বা বিজনেস অপরচুনিটি দেখে আপনি ধাম করে নতুন করে বাজেট বাড়ায় ফেললেন, কিন্তু এটা রিয়েলিস্টিক যখন সেলস না হবে, তখন আপনার আলটিমেটলি আপনি নতুন নতুন কম্পিটিশন আসবে, আপনি বিপদে পড়ে যাবেন। তখন আপনি বাজেট ডিউ করবে উইদাউট অ্যাচিভিং সিগনিফিকেন্ট ইকোনমিক স্কেল, তখন ব্যবসা বাড়বে না, খরচ বেড়ে যাবে। ইওর ওভারহেড ইজ আননেসেসারিলি কমপ্লেক্স, তখন দেখা যাবে যে যখন কোম্পানি অনেক বড় হয়ে যাবে, এমপ্লয়ি বেনিফিট সহ অনেক জায়গায় আসবে, একটা লোককে বাদ দিতে গেলেও আপনাকে 6 মাসের বেতন দিতে হবে, তাকে গ্র্যাচুইটি দিতে হবে, প্রভিডেন্ট ফান্ড দিতে হবে। যখন আপনি ব্যবসা গ্রো করবেন, সঙ্গে সঙ্গে ওভারহেড কিন্তু কমপ্লেক্সি আসবে, অনেক লিগাল ফ্রেমওয়ার্কে আপনাকে আসতে হবে। ইওর কস্ট বেস সিগনিফিকেন্টলি এক্সিড দ্য বেঞ্চমার্ক, তখন আপনি হ্যাপাজার্ডলি কস্ট বাড়ানো শুরু করবেন, তখন দেখা যাবে যে আপনি কস্ট রিডাকশন প্রোগ্রামে নাই, তখন দেখবেন হ্যাপাজার্ডলি খরচ বাড়বে, তখন আপনার বেঞ্চমার্কিং এর থেকে বাজেট নাই, বাজেটের কন্ট্রোল সিস্টেম নাই, এবিপি করেন নাই, কস্ট রিডাকশন প্রোগ্রাম নাই, তখন আপনার সিগনিফিকেন্টলি বেঞ্চমার্ক হাই হবে। সো দ্যাট ইজ, আজকে এই পর্যন্ত থাক। আমার মনে হয় যে মোটামুটি 1.5 ঘন্টার মতো টানা ক্লাস নিয়েছি এবং উইদাউট এনি ব্রেক। আমি আজকে ক্লাসটা খুব এনজয় করেছি। সো নেক্সট দিনে হয়তো এমন হতে পারে নেক্সট দিনে ক্লাসে শেষ করতে পারলাম না, সেক্ষেত্রে একটা ক্লাস বাড়ানো লাগতে পারে, সেটা হয়তো নেক্সট উইকে নিয়ে শেষ করবো না। আমার এখন মনে হলো আমি যেভাবে ডিটেইল পড়িয়েছি 2টা ক্লাসে আসলে শেষ করতে পারবো না। আগামীকালকে জয়েন করেন, ষষ্ঠ ক্লাস হিসেব অনুযায়ী শেষ, হয়তো নেক্সট ক্লাসে আরেকটা কোশ্চেন অ্যান্সার সেশন বা এরকম রেখে আমাদের শেষ করতে হবে। সো আগামীকাল ক্লাসে আপনারা সবাই জয়েন করবেন 8:30টায়, কারণ আজকে যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত ছিলেন
আমি হ্যাপি আপনাদের হচ্ছে পার্টিসিপেশনে, এবং আশা করি অনেক কিছু নতুন ডিসকাশন, নতুন জিনিস আপনারা শিখতে পারছেন। সো একটা কোশ্চেন ফার্দার নিতে পারি, আমরা অলরেডি 1 ঘন্টা ক্লাস নিয়েছি। আমি যেভাবে পড়াই, আপনার 1 সেকেন্ডের ড্রপ না দিয়ে, এটা 1 ঘন্টা ইজ টু টু হাই। সারাদিন অফিস আদালত করে এরকম টানানো কঠিন। আমি 1 ঘন্টা ক্লাস নিলাম, আগামীকালকেও 1 ঘন্টা বা 1 ঘন্টা ক্লাস নিব। যদি যেটুকু বাকি থাকবে নেক্সট সপ্তাহের আপনার হচ্ছে শুক্রবারে আমরা শেষ করে ফেলবো, শুক্রবার শনিবার, যেটা আপনাদের সুবিধা হয়। এখন আপনি বলেন, আপনার হচ্ছে যে এই কোন একটা কোশ্চেন নিতে পারি নতুন, প্লিজ। তাহলে যেহেতু আমাদের ক্লাসগুলো একটু মাঝে গ্যাপ ছিল, একটু সময়ের গ্যাপ কারণে। মানে হচ্ছে লম্বা হ্যাঁ, মানে হ্যাঁ, ক্লাসের তবে সংখ্যা। জি, আমরা কি একটা ক্লাস করতে পারি, মানে সব বিষয়ের একটু ওভারভিউ, বার্ডস আই ভিউ এখন করছি। তাই তো করছি জীবন। জীবন সাহেব, হ্যাঁ, আমি যেটা করছি ভাই, আমি কিন্তু আপনার শুরুতে এটা পড়াইছিলাম প্রথম ক্লাসে, হ্যাঁ, দেখেন। পড়াইছিলাম। সেইটা দিয়েই কিন্তু আমি আবার টেনে যাচ্ছি, খেয়াল করেন কতটুকু নিজের উপর প্রেশার নিলাম, যে যে জিনিস একবার পড়িয়েছি তখন একটা ওভারঅল টেনে গেছিলাম, এখন আবার প্রত্যেকটা লাইন বাই লাইন পড়াচ্ছি। তার মানে আপনি অলরেডি এই মানে 2টা বা 2.5টা বা 3টা ক্লাসে আপনি পুরোটাই পেয়ে যাবেন। হ্যাঁ প্লিজ, আর কোনো কোশ্চেন মাহমুদ সাহেব? কোশ্চেন ছিল জি বলেন, প্লিজ বলেন ভাই। বাংলাদেশে গার্মেন্টস কোম্পানির প্রেক্ষাপট যদি আমি চিন্তা করি, হ্যাঁ। কিছু মনে করেন দুইটা কম্পিটিটর, একটা আসলে ওর লাইবিলিটি হিউজ, ও প্রফিটে নাই, ও লসে আছে। হুম। কিন্তু ব্যবসা রুলস অনুযায়ী তাকে তো আপনার স্যালারিটা বাড়াই দিতে হচ্ছে। তাহলে দুইটা কোম্পানি কিন্তু সেম নাই, একটা কিন্তু প্রফিটেবল সিচুয়েশন আছে আর একটা লস পজিশন আছে। কিন্তু হ্যাঁ, ব্যবসা রুলসের কারণে সে কি করছে, তার বাজেটটা হাই করে দিছে এবং এমপ্লয়ীদের স্যালারি অলমোস্ট ওদের সমান করে দিছে, কিন্তু সেই হিসেবে তার সেলটা কিন্তু বাড়ে নাই। এখন আমরা যদি ইকোনমিক স্কেলের উপর যদি বাজেটটা না বাড়াই, সেক্ষেত্রে তো আমরা আবার ব্যাক ডাউন করতেছি বা পড়ে যাওয়ার পসিবিলিটি আছে। এখন লস হইলেও এই তো যে বললাম, এই দেখেন গভর্নমেন্ট, এই দেখেন আপনার কথাই আছে, দেখেন খেয়াল করেন আপনি যেটা বলছেন, ইন্ডাস্ট্রি ডাইনামিক্স, অর রেগুলেটরি রিফর্মস কজ প্রফিট প্রেশার। এখন দেখেন, যখনই আপনি ব্যবসার ভিতরে যে উদাহরণ দিলেন, আপনার অন্যদের সাথে কম্পেয়ার করে স্যালারি বাড়াতে হলো, তখন কিন্তু অটোমেটিকলি আপনি প্রেশার আছেন। তাহলে এখন আপনাকে রিথিঙ্ক করতে হবে, ওই কোম্পানির লোকজনকে আমাদের মতো প্রফেশনাল বা আমাদের থেকে বেটার প্রফেশনাল আছে, ইভেন পিডব্লিউসি, আর্নেস্ট ইয়াং কাজ করে, আমরাও করি, অনেকে আমাদের সাথে একটা টিম আছে যেটা হচ্ছে ফার্মা, এই আপনার মানে 2জন এফসি আছে, তারা একটা কাজ করে শুধুমাত্র গার্মেন্ট। ওটাতে আমি খুব একটা সময় দেই না, আমি কিছু ওভারঅল ভিউ দিই, বাট তারা কাজ করে গার্মেন্টস ইন্ডাস্ট্রি কিভাবে টিকে থাকবে এই স্ট্রাকচার ঠিক করে দেয়, কস্ট রিডাকশন পলিসি। যিনি হচ্ছে আমার সাথে পার্টনার হিসেবে কাজ করেন, উনি হচ্ছে ফার্মাসিউটিক্যালস এর ফাইন্যান্স ডিরেক্টর ছিল, এরপর একাধিক গার্মেন্টস কোম্পানি ফাইন্যান্স ডিরেক্টর ছিল, এখন আমরা ওই 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 কনসালটেন্সিটা দিয়ে থাকি। এটা খুবই ইন্টারেস্টিং। সো এক কথায় বলতে গেলে এরকম অনেক কিছুই আসবে যেটা আপনার হাতে নাই, কিন্তু সেটাকে সার্ভাইভ করতে গেলে সার্ভাইভাল দ্য ফিটেস্ট নামে একটা ফর্মুলা আছে, যে আপনি আহ, ওই কারণে পারেনি, এই কারণে পারেনি, এরকম কথা বলতে পারেন। আজকে অমুক পিচ খারাপ, কালকে ওইটা খারাপ, এটা বলে আজকে ফিল্ডের এই খারাপ, আজকে আম্পায়ার খারাপ, এটা বললে এট দ্য এন্ড অফ মানুষ এটা ভুলে যায়। ভুলে মনে থাকে হচ্ছে আপনি ম্যাচ হেরে গেছেন। সিমিলারলি এরকম অনেক কিছুই থাকবে, তখন অল্টারনেটিভ অপশন বের করতে হবে টু সার্ভাইভ, আদারওয়াইজ ভেরি ডিফিকাল্ট। হ্যাঁ প্লিজ, আরেকজন বলেন, লাস্ট আমাদের হাত হাত তুলছিল আমাদের বোধহয় আরেকজন, যিনি জিতু। জিতু জি, ভাই আমার একটু বলেন। হ্যাঁ। পাচ্ছেন? জি জি। হ্যালো, হ্যাঁ শুনতে জি বলেন। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, প্লিজ। কোশ্চেন ছিল, সেটা হচ্ছে যে আমাদের যে আসলে টোটাল স্যালারিটা হয়, তো হুম। এটার কি কোনো বেস স্ট্যান্ডার্ড আছে যে আমার টোটাল রেভিনিউর বা গ্রোস প্রফিট বা নেট প্রফিটের হুম। আমার হিউম্যান ক্যাপিটালের বা স্যালারিটা কত পার্সেন্ট পর্যন্ত টলারেবল বা কত পার্সেন্ট হতে পারে? এটা আপনি কোনো কিছু করেন কিনা ম্যাট্রিক্স, আপনি ওকে, পার্সোনালি কিছু করেন কিনা, বা ওকে, ওকে, গুড, ইন্টারন্যাশনাল একটা ভেরি রেশিও গুড। আছে কিনা? এটা আজকের দিনের বেস্ট কোশ্চেন, সেরা কোশ্চেন, থ্যাংক ইউ। এইটা অনেকেই আমাকে কোশ্চেনটা করে। আমি যেসব ইন্ডাস্ট্রিতে কাজ করেছি, 2টা কাজ দেখেন, আপনার টোটাল স্যালারি কত হবে এটা ডিপেন্ড করবে কতগুলো জিনিস। আমার কান্ট্রিতে আমার ব্যবসা ইন্ডিয়ার সাথে কম্পারেবল সরাসরি হয় না। চ্যালেঞ্জটা হয়ে যায়, আপনি যখন যদি একটা ব্যবসা করেন, যে ব্যবসাটায় আপনি যে কাজ করছেন, আপনি ওনার অথবা আপনি এমপ্লয়ি, আপনি সিএফও, সিও, সিএমও বা হেড অফ এইচআর, আপনি যখন এর কত পার্সেন্ট হবে এটা কিন্তু ওই ইন্ডাস্ট্রির অ্যাভারেজ ডিপেন্ড করে। তো যদি ওই ইন্ডাস্ট্রিতে একাধিক লিস্টেড কোম্পানি থাকে, তখন কিছু তথ্য আমরা পেতে পারি যে আসলে কেমন। আর যদি এরকম না থাকে, সবাই প্রাইভেট লিমিটেড কোম্পানি, তাহলে তথ্যগুলো পাওয়া যায় না। এটা চ্যালেঞ্জিং। বাট ইন্ডাস্ট্রি আমি যেটা করেছি সেটা হচ্ছে, আমি সিএফও হলেও, আপনাদেরকে টেকনিকটা বলি, সিএফও হলেও
আমি এইচআর কমিউনিটির সাথে আমি এইচআর সোসাইটির কিন্তু ট্রেজারার ছিলাম। এই কারণে ছিলাম, আমি যেখানে যা কাজ করেছি আমার বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। যখন যেটা হতো, আমি সুপারস্টার গ্রুপের ডাইরেক্টর ফাইন্যান্স ছিলাম, পরবর্তীকালে বোর্ড মেম্বারও ছিলাম, বা এখনো কিছুটা ওনাদের জয়েন্ট ভেঞ্চারে সলিউশনের সাথে ইনভেস্টমেন্ট আছে। আমি যেটা করতাম, যখনই অ্যানুয়াল অ্যাপ্রাইজাল আসতো, তখন আমার ইন্ডাস্ট্রি এবং কস ইন্ডাস্ট্রিতে কে কত পার্সেন্ট স্যালারি বাড়াচ্ছে, কার কি অবস্থা, স্যালারি বেঞ্চমার্ক কত, ওদের ম্যানেজার লেভেলে স্যালারি কত, অথবা তাদের টোটাল সেলসের কত পার্সেন্ট হচ্ছে এমপ্লয়ি কস্ট, কত পার্সেন্ট হেড অফিস কেন্দ্রিক, কত পার্সেন্ট সেলস, কত পার্সেন্ট প্রোডাকশন, এইগুলো নিয়ে অ্যানালাইসিস করতাম। এখন আমার কাছে একদম স্পেসিফিক নাই, বিকজ আমি গার্মেন্টস ইন্ডাস্ট্রিটা হয়তো বলতে পারবো, তো আমার কাছে নেই, আমার টিমের লোকজনের কাছে আছে। বাট এইটা সম্ভব এইভাবেই, সেটা হচ্ছে লিস্টেড হলে বা সরাসরি ইন্ডিয়ান বা ইন্টারন্যাশনাল কোম্পানিগুলোর আপনি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অ্যানালাইসিস করে ইজিলি পেয়ে যাবেন, যেমন লিস্টেড কোম্পানি বা গ্লোবাল কোম্পানি। লোকাল কোম্পানি যেহেতু প্রাইভেট যদি হয় তাহলে তথ্য পাবেন না, সেক্ষেত্রে আপনাকে এইচআর এবং অন্যান্য জায়গায় আলাপ আলোচনা করে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। বাট এটা ডুয়েবল, এটা আমি করেছিলাম। আমি সুপারস্টার গ্রুপের 2014 সাল থেকে 2018 এই 5 বছরের টোটাল আপনার এমপ্লয়ি বেঞ্চমার্কিং, স্ট্যান্ডার্ড স্যালারি, প্রোডাকশন, এটা আপনার ট্রান্সকম কত দেয়, ট্রান্সকম একটা লিস্টেড কোম্পানি আছে, তারপরে প্ল্যান আরএফএল কত দেয়, ওয়ালটন কত দেয়, বিআরবি কত দেয়, এরকম একটা হিসাব করে আপনার ফ্যাক্টরি ম্যানেজারদের স্যালারি কেমন, ফ্যাক্টরি ওয়ার্কারদের স্যালারি কেমন, ম্যানেজার লেভেলের স্যালারি কেমন। কারণ আমি জানতাম আমার ইন্ডাস্ট্রি থেকে একজন চলে গেলে ওই রিলেটেড ইন্ডাস্ট্রিতেই যাবে, সেটা দেখে আমাদের স্যালারি রিস্ট্রাকচার করেছিলাম। আবার অ্যানুয়াল অ্যাপ্রাইজাল কত পার্সেন্ট দিচ্ছে, কি কি বেনিফিট দিচ্ছে, এগুলো আমরা করেছিলাম। সো এটা আসলে ডিপেন্ড করে, রেডিলি অ্যাভেলেবল তথ্য পাওয়া যায় না, বাট এটাকে সময় দিলে পৃথিবীতে অসম্ভব বলে কিছু নেই। আই হোপ যে আমি মোটামুটি একটা অ্যান্সার আপনাকে করলাম, বুঝতে পারলেন বোধহয় জহিরুল ইসলাম জিতু ভাই। জি জি জি, মানে স্যালারি সার্ভে আপনি যেটা বলতে চাচ্ছিলেন আর কি, জি জি স্যালারি জি জি সার্ভে করা। জি 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 জি। ওকে, আজকে শেষ করি এমনিতে আমরা কোনো অলমোস্ট। পার্সেন্টেজ রাখেন না যে একটা পার্সেন্টেজে, মানে টোটাল পেরোলটা কত হইলে ওইটাই তো আমি বললাম যে আমি যে ইন্ডাস্ট্রিতে, ধরেন আপনি একটা ইন্ডাস্ট্রি বললে, সেই ইন্ডাস্ট্রির, যেমন ধরেন আমি আমি বলি ইলেকট্রিক ইন্ডাস্ট্রি, আমি সুপারস্টার গ্রুপের, আপনার এক সময় আমি যখন জয়েন করি 14 সালে, আমি একটা উদাহরণ দিই তাহলে আরো সুবিধা হবে স্পেসিফিক। 14 সালে যখন জয়েন করি তখন আমার এমপ্লয়ি নাম্বার ছিল মনে হয় 1900 না কত। বাট 2018 সালে এসে দেখি বিভিন্নভাবে মার্কেটিং, সেলস, সাপ্লাই চেন, তাদের সবচেয়ে বেশি সংখ্যক এমপ্লয়ি বাড়ছে হচ্ছে এইচআরে যখন আমি জয়েন করি, তখন আপনাদের যা ছিল হঠাৎ করেই তারা বাড়াইতে বাড়াইতে এমপ্লয়ি, এইচআর বাড়ছে, সাপ্লাই চেন বেড়েছে, ফাইন্যান্স অত বাড়ে নাই, মার্কেটিং টিম বেড়েছে। তখন আমি এই ইনিশিয়েটিভ নেই যে আপনার কত পার্সেন্ট হচ্ছে আপনার সেলসের সাথে কত পার্সেন্ট হবে। তখন বেঞ্চমার্কিং ছিল লেটসে যে টোটাল সেলসের 2% স্যালারি ক্ষেত্রে যাবে, হ্যাঁ, এরকম, বা 3% যাবে, অথবা 4% যাবে। এক্স্যাক্টলি এই মুহূর্তে মনে নেই, সেটা আমরা করেছিলাম। এবং সেইখানে আবার করেছিলাম যে আমাদের মতো ইন্ডাস্ট্রিতে যাদের টার্ন ওভার লেটসে 500 কোটি টাকা গ্রুপে, তাহলে সেখানে মার্কেটিং এ কয়জন লোক আছে, তাদের টোটাল স্যালারি কত, ইন্টারনাল অডিট টিমে কয়জন লোক আছে, স্যালারি কত, মার্কেটিং এ কয়জন লোক আছে, স্যালারি কত, এরকম করে বেঞ্চমার্কিং করে পার্সেন্টেজ করেছিলাম। ঠিক আছে, এটা করা যাবে আপনার ইন্ডাস্ট্রিতে, আপনি এটা করতে পারবেন। সো থ্যাংক ইউ, আজকের মতো শেষ করি। কালকে 8:30টায় জয়েন করলে আশা করি আমরা একটা ভালো সেশন করে শেষ করতে পারবো। আর কালকে ক্লাসের পরে যদি কিছু বাকি থাকে, একটা কোশ্চেন অ্যান্সার বা জেনারেল ডিসকাশনের জন্য নেক্সট উইকে একটা ক্লাসে শেষ করবো। বাই দিস টাইম আমার রিকোয়েস্ট হচ্ছে, আমি আরো কিছু রিলেটেড ভিডিও এখন দিব, এটা আপনারা দেখবেন, এটা আমার ফার্স্ট রিকোয়েস্ট। সেকেন্ড হচ্ছে বইটা একটা গো থ্রু করবেন, স্কিমিং এর মতো পড়ে যাবেন, 76 পৃষ্ঠা একদিনে পড়তে পারবেন না, দেখবেন। আর পিপিটিটা একটু দেখবেন, সো দ্যাট ইউ ক্যান আস্ক কোশ্চেন। সো থ্যাংক ইউ, টেক কেয়ার, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম।